নমস্কার, আমি উর্মি। বস্টনের অফ কেন্দ্রিক, ডেলাওয়্যারের কুশীলব, শিকাগোর সংসার আর সান ফ্রান্সিসকোর বে এরিয়ার বাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমেরিকার একটি সচেতন নাট্যগোষ্ঠী, আর আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তার ডাকেই আমাদের আজকের অনুষ্ঠান উই শ্যাল ওভারকাম। গত বছর করোনার ফার্স্ট ওয়েভ আর আমফানের জোড়া ধাক্কায় পশ্চিমবঙ্গ যখন বিধ্বস্ত, তখন অফ কেন্দ্রিকের তরফ থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর একটা আর্জি করেছিলাম, একটা ফান্ডরেজার নিয়ে এসেছিলাম। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সাপোর্ট করেছিলেন। গত 2 মাসে কোভিডের বিধ্বংসী সেকেন্ড ওয়েভে সারা ভারতবর্ষের বহু মানুষের অনেক ক্ষতি হয়েছে। নতুন করে মানুষ তাদের জীবন ও জীবিকা হারিয়েছেন। এই প্রবল দুর্দিনে আক্রান্ত প্রচুর মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথিরা। সিটিজেন্স রেসপন্স নামক একটি উদ্যোগ, হেডস আর বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ প্রয়াস। এনারা 3টি ইন্টারিম সাপোর্ট সেন্টার খুলেছেন কলকাতার শহর আর শহরতলিতে। With 24 hours doctor and nurse services, emergency medical support, medications, isolation center, and mobile oxygen relief. এর সঙ্গে মে মাসে সাইক্লোন ইয়াস এর সুন্দরবন আর আশেপাশের এলাকার আক্রান্ত প্রচুর মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই গোষ্ঠী। মানুষ অনেক পরিষেবা পেয়েছে, তাদের নিয়মিত খাবার, ওষুধ, প্রয়োজনীয় দৈনিক জিনিসপত্র পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করেছেন এই গোষ্ঠী। গত 1.5 মাস ধরে এরা কোভিড আক্রান্ত মানুষের পাশে আছেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আমাদের এনাদের কাছে থেকে কিছু কথা শুনবো। পশ্চিমবাংলায় কে কি কাজ করছেন, কিভাবে এই দুর্দিনে আক্রান্ত মানুষের পাশে আছেন, সেটা শুনবো, জানবো। এই প্রচেষ্টার পাশে দাঁড়ানোর জন্য আমাদের আজকের এই ফান্ডরেজার। টুগেদার উই ক্যান মেক আ ডিফারেন্স। আমরা সবাই মিলে হাত মিলিয়ে এই যুদ্ধ জয় করবই। উই আর অল ইন ইট টুগেদার। উই শ্যাল ওভারকাম। One second, please. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We shall overcome someday. বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। ফেরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। We shall live in peace. We shall live in peace. We shall live in peace someday. Hey, deep in my heart, I do believe that we shall live in peace someday. Deep in my heart, I do believe. দিনহীনে
চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। That we'll walk hand in hand someday. And here we go with the violin solo. আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? Deep in my heart, I do believe that we shall overcome someday. We shall overcome Oh yeah, deep someday. in my heart, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? We shall overcome. কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হিরে তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। ফিরায় না, deep in my heart, I do believe that we are not afraid. We shall overcome someday. We'll walk hand in hand someday. Hand in hand someday. We will live at peace someday. We will live in peace And we shall someday. someday. ফিরায় না। Yes, we shall overcome. We must overcome. And we will overcome. আজকের এই আড্ডা আশা করছি আপনারা সবাই খুব এনজয় করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই প্রখ্যাত কলাকুশলীদের কাছে অনেক অজানা কথা আমরা জানতে পারবো। আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ফান্ডরেজার সেশনটিতে যোগদান করার জন্য। যারা আমাদের অলরেডি সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এক্ষুনি জয়েন করলেন, we urge you to support us, donate to this cause that is so close to all our hearts. Donation link is in the chat box. Please make this effort a huge success. আজকের অনুষ্ঠানের মডারেটর সুমন ঘোষ। সুমনকে নতুন করে কি পরিচয় দেব জানি না। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার, ইকোনমিস্ট, প্রফেসর অ্যাট ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি। সুমন অফ কেন্দ্রিকের খুব কাছের মানুষ, ডিফ্যাক্টো মেম্বার বলা যেতে পারে। ওর ছবি বসু পরিবার, আধার, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, বস্টন এরিয়াতে আমরা দেখার সুযোগ পেয়েছি। সুমনকে এই ফান্ডরেজারের রিকোয়েস্টটা করা মাত্রই ও একেবারেই রাজি হয়ে যায়। We are very fortunate to have him moderate this session today. আজকের এই আড্ডাটা শুনতে শুনতে দেখতে দেখতে আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে, অনেক কথা জানতে ইচ্ছা করবে। তাই আমাদের অনুরোধ, আপনারা এই Q&A বক্সে আপনাদের প্রশ্ন পাঠান, কিন্তু নিজেদের নাম আর কোন শহর থেকে পাঠাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। এই ইভেন্টের শেষের দিকে আমরা একটা Q&A সেশন করব, তাতে আপনাদের প্রশ্ন আমরা পৌঁছে দেব আজকের এই প্রখ্যাত কলাকুশলীদের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সাপোর্ট করুন। ডোনেশন লিংক দেওয়া আছে চ্যাট বক্সে। প্লিজ সাপোর্ট আস। তাহলে আর কথা না বাড়িয়ে দেরি না করে আমরা আজকের আড্ডাটা শুরু করি। ওভার টু ইউ সুমন। Thank you so much, সকলকে, এবং particularly the people who are organizing it, the different associations from North America. এই প্রচেষ্টা আমি আগেও দেখেছি অফ কেন্দ্রিকের লাস্ট ইয়ার করে, এবং
এই বছর আবার যেটা, এবং পার্টিকুলারলি থ্যাঙ্কস টু দ্য পিপল হু আর ডোনেটিং ফর দিস কজ। কেননা আমরা নর্থ আমেরিকাতে বসে ঠিক বোধহয় মাত্রাটা বোঝার ক্ষমতা নেই, কিন্তু হোয়াট উই ক্যান ডু ইজ সাপোর্ট দেম। এবং and also thanks to my colleagues, আমার বেঙ্গলি ফিল্ম ফ্রেটার্নিটির, যাদের কিন্তু একবার বলাতেই সবাই একদম রাজি হয়ে যায় আসতে এখানে। সো I would want to invite one by one. Kaushik Shen is there on screen. পাউলি এখানে আছে। পাউলি, তুমি যদি ভিডিওটা অন করো খালি। ইয়া, এন্ড পরমব্রত এবং ঋতুপর্ণা। ঋতু সিঙ্গাপুর থেকে জয়েন করেছে আমাদের এখানে, অনেক রাত ওদের ওখানে, বাট হেন্স স্পেশাল থ্যাংক ইউ টু ঋতু। ঋতু, তুমি যদি ভিডিওটা খালি অন করো। ঋতু চলে গেছে বোধহয়। ঋতুপর্ণা সেনগুপ্ত, তুমি যেখানে, হ্যাঁ এই বইমেলার 405 নম্বর স্টলের সামনে দেখা করুন। আপনার বাবা, মা এবং আদি সপ্তগ্রাম থেকে এসছো ঋতুপর্ণা সেনগুপ্ত, তুমি যেখানেই থাকো না কেন। কৌশিকদাকে দেখতে পাচ্ছি না। কৌশিকদাকে দেখতে পাচ্ছ না? আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, দ্যাটস ফাইন। হ্যাঁ, সো থ্যাংক ইউ অল ফর জয়নিং। প্রথমেই একরকম ভাবে শুরু করবো ভেবেছিলাম, বাট ইট চেঞ্জড। গত পরশু দিন আমরা সকলেই জানি যে প্রখ্যাত legendary filmmaker বুদ্ধদেব দাশগুপ্ত আমাদের he passed away, and এখানে যেহেতু পাওলি এবং ঋতুপর্ণা দুজনেই আছে, যারা ওনার দুটো ছবিতে খুব মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। So we will start with a short homage to Buddhadev Dasgupta, the acclaimed director, and then proceed with the function. Thank you জয়ন্ত করার জন্য। এবং আমি আসবো ওদের দুজনের সঙ্গে। আমার মনে আছে পাউলিকে আমি বুসান এই ছবিটা দেখেছিলাম, তো আমার একটা অন্য ছবি ছিল, এবং তারপরে ইমিডিয়েটলি মেসেজটা একদম অন্যরকম একটা চরিত্র পাউলিকে আমি প্রথমবার দেখলাম আর কি এই ছবিটার সময়। সো আই উইল কাম টু বোথ অফ ইউ, বাট তার আগে আমি গিভেন এরা দুজনেই, কৌশিক এবং পরম, এদের কে পাওয়ার একটা লোভ আছে, বিকজ এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। তো তার জন্য Buddhadev Dasgupta in the macro scenario of Bengali cinema history. So, Param, if you can manage just a few words on Buddha Babu, what is special about Buddhadev Dasgupta? আমার নিজের ব্যক্তিগত অভিমত হচ্ছে এটুকুই যে অনেক রকম ছবি তৈরি হয় সারা পৃথিবীতে, আমাদের বাংলাতেও হয়। বেশিরভাগ ছবিরই একটা চেষ্টা থাকে, এবং তাতে কোনো দোষ নেই। আমরা যে ছবিগুলি বানাই বা করি তারও একটা চেষ্টা থাকে যে একরকম ভাবে দর্শক মনোগ্রাহী করার, দর্শক গ্রাহ্য করার জিনিসটা। সেটাতে কতটা আর্টের সঙ্গে, শিল্পের সঙ্গে কতটা ব্যবসা মেশাবো, তো সেই মিশেলটা কতটা ঠিক হবে, সেগুলো করে কিভাবে পরিবেশন করব, তাতে কত মানুষ আসবেন, এটাই দস্তুর সারা পৃথিবীতেই মোটামুটি সিনেমা জগতের ক্ষেত্রে। এবং এটা সেটাই হওয়া কথা। কিন্তু একটা বা কিছু কিছু এরকম কণ্ঠস্বর লাগে বা এরকম ভয়েসেস লাগে যে কোনো শিল্প মাধ্যমের ক্ষেত্রেই, যারা এই মেলামেশা, কতটা শিল্প কতটা বাণিজ্য এইগুলোর মধ্যে না ঢুকে আনকম্প্রোমাইজিংলি তারা নিজেদের শিল্পটা, নিজেদের মাধ্যমটার প্রতি কি বলবো, অনেস্ট এবং লয়াল থাকেন, এবং আনকম্প্রোমাইজিংলি সেটা প্র্যাকটিস করে যান। সেইটার একটা খুব ভালো উদাহরণ বাংলা ছবির ক্ষেত্রে বুদ্ধদেব দাশগুপ্ত আমার মনে হয়। তার কারণ আমার তার ছবি বা যে কোনো মানুষের তার ছবি খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, সেটা অন্য কথা, কিন্তু একজন মানুষ নিজের যে সিনেমার ভাষায় তিনি বিশ্বাস করেন, সারা জীবন সেই ভাষাতেই কথা বলে গেলেন, অন্য কিছুর পরোয়া না করে। এরকম কিছু একগুঁয়ে, কিছুটা হলো জেদি আর্টিস্ট এবং আর্ট প্র্যাকটিশনার
প্রয়োজন হয় আমার মনে হয় যে কোনো শিল্প ক্ষেত্রেই, যে কোনো শিল্প মাধ্যমে। তো সেই জায়গা থেকে বুদ্ধদেব দাশগুপ্তর মতন একজন শিল্পীর, একজন পরিচালকের অসীম গুরুত্ব। এবং সেই কারণেই যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমরা ভালো করে ভেবে দেখি তাহলে দেখবো যে গত 30-40 বছরে কিন্তু যে হাতে গোনা দু একজন চিত্র পরিচালক, বাঙালি চিত্র পরিচালক যথার্থভাবে বিদেশি সিনেমার মানে বিদেশের সিনেমা প্রাঙ্গণে তাদের নিজের নামগুলি প্রতিষ্ঠা করতে পেরেছেন যথার্থভাবে। পৃথিবীর সব থেকে বড় ফিল্ম ফেস্টিভ্যাল গুলোতে যাদের নাম এখনো সমাদৃত হয়, তার মধ্যে যদি এরকম 3টে বা 4টে নাম থাকে, তার মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত হয়তো 1 নম্বর নামটি হবে। কাজী আর্ট হাউস সিনেমা, ভারতীয় আর্ট হাউস সিনেমা, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। আজকাল আমরা অনেক সময় ভুলে যাই যে এটা খুব গুরুত্বপূর্ণ সিনেমার একটা ধারা, পুরোটাই বাণিজ্যিক দিকে ঠেলার চেষ্টা করি। ভারতীয় আর্ট হাউস সিনেমার ইতিহাসে বুদ্ধদেব দাশগুপ্তর অবদান সারা জীবন যে কোনো ইতিহাস বইতে খুব বড় বড় করে লেখা থাকবে, এই কারণেই আমার মনে হয়। কৌশিক দা, ফলোইং আপ পরম যেটা বললো সেটা থেকে, ওনার যে সিনেমা ভাষাটা কিন্তু একটা তুমুল পরিবর্তন হয়েছিল। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গৃহযুদ্ধ বা দূরত্ব, এই আর্লি 80s এর ছবিগুলো ভীষণ আরবান সেন্ট্রিক, এবং টু বি ভেরি অনেস্ট ইট ওয়াজ লাইক মেনি আদার আর্ট ফিল্মস। মানে আমি কোনো হেও করছি না, বাট তাই না? কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় বাগ বাহাদুর থেকে একটা ডিস্টিংক্ট চেঞ্জ আসে অ্যাবাউট হিজ সিনেম্যাটিক টেকনিক, ইভেন হিজ মিলিউ, সবকিছু মিলিয়ে। তো আমার মনে হয়, সরি একটু ইন্টারাপ্ট করলাম, মানে যদিও সেটাও একটা আরবান সেটআপ, তবু আমার মনে হয় চেঞ্জটা বোধহয় কিছুটা ফেরা থেকেই এসেছিল আমার মনে হয়, অল্প করে হলো। এটা আমার পার্সোনাল মানে ইন্টারপ্রিটেশন। হতে পারে। আমার মনে হচ্ছে পরম যা যা বলেছে, আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম। অনলি দ্য থিং ইজ দ্যাট সত্যি এই মুহূর্তে আমাদের বাংলায় নানান রকমের ছবি বানানো হচ্ছে না, এটা একটা ঘটনা। সেটা হয়তো পরিস্থিতি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকগুলো রেস্ট্রিকশনস আছে, অনেকগুলো ড্রব্যাকস আছে। সেখানে চাইলেও একজন ফিল্ম মেকার তার স্বপ্নকে ছুঁতে পারে না, বা স্বপ্নকে সবসময় সে তাড়া করতে পারে না। কিন্তু এটাও ঠিক যে চলচ্চিত্রে যে ভাষাটার কথা বললে, সেটা আমার, ধরো আমি বলছি চরাচর একটা এক্সাম্পল দিতে পারি। আমার ভীষণ প্রিয় একটা ছবি, যে ছেলেটি পাখি ধরতো আর কি, এবং ছবির শেষে দেখা যায় যে বাড়িটার ভেতরেও থাকতো, সে দরজাটা যখন খোলে তখন দেখা যায় যে সমুদ্রের জল এসে তার বাড়িটাকে গ্রাস করে নিয়েছে, এবং তার গায়ে, হাতে, পায়ে, মাথায় প্রচুর পাখি। মানে বুদ্ধদেব বাবুর যে আরেকটা খুব বড় সত্তা হচ্ছে তার কবি পরিচয়, যেটা আমরা জানি। ফলে ওই কবিতারটা কোথাও আস্তে 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 ওর ফিল্ম মেকিং এর মধ্যে লিরিসিজমটা, ওভার দ্য টাইম, ওর যে লিরিক্যাল দিকটা, যেটা গতকাল থেকে বহু মানুষ বলেছেন, অপর্ণা সেনও যেরকম বলেছেন যে ভীষণ লিরিক্যাল, এবং সেই লিরিক্সিজমটা তো সিনেমার ভাষায় আনতে হবে। সেইটা আমার মনে হয় যত দিন গেছে বুদ্ধদেব বাবুর, সেইটা কোথাও খুব ম্যাচিওর্ড হতে হতে, খুব উন্নত হতে হতে, সেটা যেটা পরম বললো যে সবসময় যে সেটা আমাদের পছন্দ হয়েছে তা নয়, এবং পছন্দ হওয়াটাই শিল্পের একমাত্র শর্ত নয়। হ্যাঁ, তবে সেইখানে আমার মনে হয় যে সো ভেরি রাইট, যে ভাষার কোথাও পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটা আমার সব থেকে বেশি নজরে পড়তো, সেটা আমার নিজের ভীষণ প্রিয় ছিল। আর এবার আসি অভিনয়ের দিক থেকে। ঋতুপর্ণা বলি, বিকজ তুমি কোথাও একটা বলেছো যে বুদ্ধদেব বাবু তোমায় ঋতুপর্ণা বলতো, এবং এটা আমারও পার্সোনালি খুব ভালো লাগে। সবাই পরম, ঋতু এই বলেই যাদের একটু বড় নাম আর কি। সো আমার খুব স্ট্রাইকিং লাগলো যে তুমি বললে যে ঋতুপর্ণা, এবং তুমি একটা জায়গায় কমেন্ট করেছো, এই গতকালই একটা পড়লাম যে তোমার অভিনেতা সত্তার একটা বিগ চেঞ্জ হয় মন্দমের উপাখ্যান করার থেকে। এন্ড এটা খুব সিগনিফিকেন্ট, বিকজ তার আগেই কিন্তু তুমি ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন এদের ছবিতে অভিনয় করেছো। এটা 2002 এর ছবি বোধহয়, মন্দমের উপাখ্যান। তার আগে উৎসব, দহন তো আছেই, তারপরে পারমিতার একদিন। সো কোন দিক থেকে অ্যাজ অ্যান অভিনেতা তোমার মনে হয় যে বুদ্ধবাবু ওয়াজ ডিফারেন্ট অর স্পেশাল, অর তোমার ইন্টারপ্রিটেশনটা কি?
প্রথমে সবাইকে হ্যালো জানাই, সবাইকে দেখে খুব ভালো লাগছে অনেকদিন পর, এবং আমাদেরও। অফ কেন্দ্রিককে অনেক সাধুবাদ এইটা অর্গানাইজ করার জন্য। আর সত্যি কালকে আমি লিখেছিলাম যে আমাদের সিনেমার পুরো হোল ফ্রেটার্নিটির জন্য একটা কালো দিন বুদ্ধদেব বাবুর চলে যাওয়াটা, কারণ ওনার ইমেন্স কন্ট্রিবিউশন এর দিক থেকে তো আমরা সত্যি ডিপ্রাইভড হলামই, আর উনি যে লেগেসিটা রেখে গেছেন সেটা যদি আমরা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করতে পারি সেটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। হ্যাঁ, অনেক খুব খুব কম মানুষই আছে যারা আমাকে ঋতুপর্ণা বলে ডাকে, মানে পুরো নামে। তো সেটা আমার খুব ভালো লাগে যে আমার নামটা পুরোটা শুনতে পাই কিছু কিছু মানুষের কাছে। সেটা বুদ্ধবাবু ডাকেন এবং প্রভাত দা ডাকেন। তো সেই জন্য হ্যাঁ, প্রাপ্তি, হ্যাঁ অভিনয়ের দিক থেকে হ্যাঁ, বিকজ সেই সময়টা আমার মনে হয় যেটা আমি লিখেছিলাম কালকে লেখাতে, যে আমার বুদ্ধি, বয়স এবং এক্সপিরিয়েন্স কোনোটাই এই চরিত্রটা করার মতো জায়গায় ছিল না যে সময় উনি আমাকে এই চরিত্রটা অফার করেছিলেন বন্ধু মেরুপাখান। এবং আমার মনে হয়েছিল খুব আর্লি স্টেজ অফ মাই ক্যারিয়ার এরকম একটা হেভি ওয়েট চরিত্র, এবং সেখানে একটা আমরা এক্ষুনি দেখলাম, আমি অনেকদিন পরে দেখলাম এরকম ধরনের একটা ডায়ালেক্ট এবং ওরকম বডি ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকটি একটু আমি নিজেই তখন অনেকটাই ছোট ছিলাম, এবং তারপরে আমার মেয়েও বেশ বড়, মানে এই পুরো সমস্ত এই ইকুয়েশনস গুলোকে এক জায়গায় করে একটা অভিনয়কে এক জায়গায় আনা কোয়াইট আ টাফ কল ফর মি ওই সময়। আর আমি আর উনি ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির একজন পরিচালক, এবং অদ্ভুত ওনার নিজের নানা রকম মানে উনি একটা ভাবে পিকচার করেছেন তার লতিকে, ফলে আমার পক্ষে খুব মানে একটু সমস্যাই হতো ওনার সমস্ত জিনিসটাকে তখন আনা আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো উনি আমাকে বেশ বকাবকি করতেন, কিন্তু আলটিমেটলি আমাকে বলেছিলেন আমার দৃঢ় বিশ্বাস তুমি এটা পারবে এবং তোমাকে করতেই হবে। আর উনি ভীষণ ফাসি ছিলেন ওনার লাইট সম্বন্ধে, ফলে ওনার অভিনেতা অভিনেত্রীদের উনি যদি ওই সময়টার মধ্যে না পেতেন এবং উনি ওই সময়ের মধ্যে ডেলিভারিটা পাওয়ালেও বলতে পারতো। তো সেই সকালের ওই একদম মানে ম্যাজিক আওয়ারের যে লাইটটা এবং ডাস্কের সময় অবভিয়াসলি সন্ধ্যেবেলার ওই ক্রিটিক্যাল টাইমের মধ্যে প্রত্যেকে একদম সঠিক সময়, সঠিক মেকআপে, সঠিক জায়গায় থাকতে হবে, এবং সেখান থেকে যদি একটু এদিক ওদিক হতো উনি নিজে প্রচন্ড ভাবে রেগে যেতেন এবং সবাইকে আপসেট করে দিতেন এবং বলতেন মানে হি কল্ড ফর প্যাকআপ ফর সো মেনি ডেজ। আমার এখনো মনে আছে যে মানে শুটিং হলোই না সারাটা দিন, উনি প্যাকআপ বলে দিলেন এবং বললেন যে কালকে জানি না শুটিং হবে কিনা, তোমাদের যদি মনে হয় তোমরা আসবে, নাহলে আসবে না, মানে এরম ধরনের মানে ওনার ইয়ে ছিল আর কি। বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে সবটাই আমার কাছে একটা বিরল এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করাটা, কারণ যেভাবে উনি আমাকে মানে আমাকে যেভাবে মোল্ড করেছিলেন আমার এই চরিত্রটার মধ্যে দিয়ে, এবং আমিও জানি না কতটা পারফর্ম করতে পেরেছিলাম, তো মাঝে মাঝে আমিও ওয়ার্কশপ করাতেন না, উনি অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কশপ করাননি। আমি অন্যদের সঙ্গে তাও ওয়ার্কশপ করেছি, যেরকম ওয়ার্কশপ প্রথম কথাটা জেনেছিলাম অপর্ণা সেনের ছবি থেকে, তার আগে আমি ওয়ার্কশপ কথাটার সঙ্গে অবগত ছিলাম না। তো তখন কিন্তু ওয়ার্কশপ করাননি, কিন্তু উনি কিছু কিছু এমন মানে এমন কিছু চরিত্র সম্বন্ধে কতগুলো নোয়ান্স জায়গা উনি বলতেন, তখন সেটাকে যদি আমি আত্মস্থ করতে পারতাম সেই সময়টা আমি খুব ভালোভাবে কাজটা করতে পারতাম। বাট উনি একটা মানে উনি যে খুব বেশি একটা বোঝা চাপিয়ে দিত চরিত্রের মাথার উপর সেটা না, কিন্তু তাহলে ওনার খুব ছোট ছোট জিনিসগুলো ওনাকে খুব ম্যাটার করতো, মানে কোনো একটা তাকানো বা কোনো একটা ভঙ্গিতে দাঁড়ানো, মানে এই জিনিসগুলো উনি অনেক বেশি হার্ট করতেন রাদার দ্যান খুব ধারাবাহিক ভাবে কিছু বলাটা। তো আমার কাছে এটা একটা খুবই মানে সেই সময় দাঁড়িয়ে থেকে আমার কাছে এটা একটা বিরাট
এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, যেখানে আমার মনে হয়েছে যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ডু দ্যাট রোল। মানে অন্যগুলো তাও আমি অনেকটা ভেতরে ঢুকতে পারছিলাম, কিন্তু এটাকে আমি কিছুতেই অ্যাড্রেস করতে পারছিলাম না, বিকজ মনে হচ্ছিল যে আমি খুব একটা সাংঘাতিক ইয়ের সামনে দাঁড়িয়ে আছি, মানে ইন্টারেস্টিংলি বহুদিন পরে রাজ কাহিনীতে ইউ প্লেড আ সিমিলার টাইপ অফ রোল। এক্স্যাক্টলি, সেটা অনেকটা পরে, তো ফলে অনেকটা আমি তখন পেরিয়ে এসেছি, কিন্তু ওই সময়টা আমার কাছে ওটা খুব আচ্ছা। তারপর আরেকটা যে ছোট্ট কথাটা বলেনি, সেটা হচ্ছে যে এই প্রথমবার উনি আমাদের সেক্স ওয়ার্কার্সদের সঙ্গে মিট করিয়েছিলেন, এবং আমরা পার্সোনালি গেছিলাম, এবং আমরা পুরো, আমার এখনো মনে আছে, আমরা রেড লাইট এরিয়াতে গেছিলাম, সোনাগাছির বিভিন্ন ঘরে গেছিলাম, এবং প্রত্যেক মানে বিভিন্ন সেক্স ওয়ার্কার্সদের সঙ্গে কথা বলেছিলাম, এবং আমাকে বলেছিল যে ওদের বিহেভিয়ার, ওরা কিভাবে কথা বলে, কিভাবে থাকে, ওরা কিভাবে শাড়ি পরে, ওরা কিভাবে, আমার বিভিন্ন সময় এই ছবিতে দেখা যাবে আমি অনেক রঙিন ফিতে বেঁধেছি মাথায়, এবং সেগুলো আমরা অনেক অবজারভেশন করেছিলাম ওই সময়। বাট উনি সেটার মধ্যে দিয়ে আমাদের হি ওয়াকড আস থ্রু দ্যাট হোল প্রসেস। সেটা আমার কাছে একটা বিরাট মানে মানে কি বলবো, মানে আই ওপেনার ছিল আর কি সেই সময়, যে এরকম একটা জায়গায় যেতে পারি, ওটা সব চরিত্রগুলোকে দেখে। তো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর আজকে সত্যি কথা বলতে পরম যেটা বললো, কৌশিক যেটা বললো একেবারেই সঠিক, যে ওনার সিনেমা ভাবনাটাকে উনি সবসময় স্থায়ী রেখেছেন এবং সেইভাবেই সিনেমা করে গেছেন, যেটা মানে অবভিয়াসলি একজন পরিচালক হিসেবে উনি কখনোই সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ মানে ইয়েতে যাননি। তো অবভিয়াসলি সেই জায়গাটা ওয়াজ ভেরি স্ট্রং ওনার, এবং আমরা প্রত্যেকটা ছবি থেকেই সেটা বেরিয়ে এসছে। তো খুব ছোটবেলায় গৃহযুদ্ধ দেখেছিলাম এবং আমি অবাক হয়ে গেছিলাম যে পরবর্তীকালে ভেবে যে এরকম একটা ছবি ভাবা যায় এবং একটা সমাজ পরিবর্তনের জায়গায় দাঁড়িয়েছিল ছবিটা। পাওলি, তোমার টোপে ইট ওয়াজ ভেরি ডিস্টিংক্ট অফ ক্যারেক্টার, মানে I played a funambulist, so that's right. So ওটা তোমার এক্সাক্ট প্রিপারেশন কি ছিল, মানে হোয়াট ওয়াজ হিজ ইনস্ট্রাকশন, তুমি কি করেছিল যদি? ফার্স্ট বুদ্ধদার সাথে আমার প্রথম কাজ 2008, সেটা দূরদর্শনের জন্য উনি 13টা এপিসোড বানাচ্ছিলেন মহাশ্বেতা দেবীর গল্প নিয়ে। তার মধ্যে দুটোতে আমি কাজ করেছিলাম, ধলি আর চলিকে পিছে। তো সেই সময় সত্যি কথা বলতে অতটা বুঝতে পারিনি যে ওনার ওয়ে অফ মেকিং ফিল্মস। ভালো লাগছিল, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছিল, ধারাবাহিকের সঙ্গে সঙ্গে ওই কাজটাও করছিলাম। কালবেলা তখন শুট হয়ে গেছে অলরেডি। তারপরে টোপে যখন প্রথমবার ওনার সঙ্গে আমার কথা হলো, যেহেতু আই ওয়াজ প্লেইং আ টাইট রোপ ওয়াকার, সো ওনার প্রিপারেশন বলতে উনি কিন্তু ওয়ার্কশপ করান বলতে উনি নিজে হয়তো থাকবেন না, কিন্তু যে আমার মেয়ে প্লে করেছিল টোপে, শি ইজ অ্যাকচুয়ালি আ টাইট রোপ ওয়াকার। সো ওর সঙ্গে বসে কিভাবে ওরা কথা বলে, কিভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ, দেয়ার ওয়ে অফ লিভিং অ্যাকচুয়ালি, দ্যাট নোম্যাড কাইন্ড অফ আ লাইফ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া। সো সেই বিষয়টার মধ্যে আমাদের পুরো ঢুকিয়ে দিয়েছিলেন, প্লাস স্ক্রিপ্ট রিডিং তো হতোই আর কি কাইন্ড অফ। সো ওইটা আমরা 2-3 দিন ধরে করেছিলাম। করার পর উনি পৌঁছে গেলেন পুরুলিয়ায়, ওনার খুব পছন্দের জায়গায়। পুরুলিয়ার সেই রুক্ষ ল্যান্ডস্কেপের মধ্যে উনি সৌন্দর্য খুঁজে পেতেন। হ্যাঁ, সরি, না আমি বললাম যে সবসময় পুরুলিয়াটা ওনার খুব প্রিয় জায়গা ছিল। সব অনেক ছবি শুটিং করেছেন। হ্যাঁ, সো ওখানে পৌঁছে গিয়ে মানে আমি যেদিন পৌঁছলাম তার 2 দিন আগে ইউনিট পৌঁছেছে। ওখানে গিয়ে আমাদের লুক সেট হলো। লুক সেটের সময় আমাকে দেখে উনি বলছেন যে, পাওলি তুমি এরকম পরিষ্কার হয়ে গেলে কি করে? আই ওয়াজ লাইক, আমি প্রথমবার কোনো পরিচালকের কাছে এটা শুনছিলাম। আমি না 2টো স্টেপ মানে পিছিয়ে এলাম, অ্যাকচুয়ালি আমি কি পরিষ্কার হয়েছি বলো? তারপর আমি বুঝলাম বেসিক্যালি উনি যেটা বলতে চাইছেন যে একজন ওইভাবে ওরকম জীবনযাত্রায় যারা থাকে তাদের তো বেসিক্যালি স্কিন টোন বা স্কিন টেক্সচারটা একটু অন্য রকমের হয়। তো আমি ওই জন্য 8 ঘন্টা 45 মিনিট আমি একটু ঘুরে বেড়ালাম রোদের মধ্যে। তারপরে উনি আমাকে দেখেন খুব খুশি হয়েছিলেন যে হ্যাঁ একদম পারফেক্ট। সো সেই ট্যানটা যে হয়েছিলাম এখনো সেটা যায়নি। বাট আমার মনে হয় বুদ্ধদা কোথাও একটা, যেটা ঋতুদিও বলছিল অ্যাবাউট লাইট কন্ডিশন, যেহেতু গৌতমদার সঙ্গে অলরেডি আমি কয়েকটা কাজ করেছিলাম, সো আমি মানে ওই প্র্যাকটিসের মধ্যে অলরেডি ঢুকে গেছিলাম। সো আমার জন্য খুব একটা অসুবিধা হয়নি বলবো। কিন্তু কি লেভেলের উনি পারফেকশনিস্ট ছিলেন সেটা হচ্ছে, আমাদের একদিন একটা শর্ট ছিল যেখানে টেন্টে, যেখানে আমরা থাকতাম,
মানে হাজবেন্ড ওয়াইফ এন্ড বাচ্চাটা যেখানে থাকতো। সো ম্যাজিক আওয়ার শট ভোরবেলা হবে, 2:30টার সময় কল টাইম দিয়েছিল। সো আমরা তো পৌঁছে গেলাম 1 ঘন্টা আগে, কারণ ওখানে গিয়ে রিহার্সাল হবে। একটা অদ্ভুত মানে 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 আমার কোনটা অ্যামেজিং লাগতো অ্যাবাউট হিজ টেকনিক্স, যেটা আমি তখন আগে বুঝিনি, বাট তো করার সময় বুঝলাম যে হিজ ট্রলি মুভমেন্টস, মানে স্পাইরাল ট্রলি, অ্যানাকন্ডা ট্রলি, লং ট্রলি শটস। তো সেখানে আমার মনে হয় একজন অভিনেতার ওই যে ওনার প্রত্যেকটা ফ্রেমে যে একটা লিরিক্যাল বিষয় থাকে, সেটা আমার মনে হয় যে অভিনেতাদের মধ্যেও ওই লিরিক্সটা যদি বসে যায়, তাহলে আমার মনে হয় ওনার সঙ্গে কাজ করতে অনেক সুবিধা হবে, মানে সেই বোধ, মানে যে বোধটা যদি তৈরি হয়। তো গেলাম আমরা ওখানে শুট করতে, এবার গিয়ে ওনার টেন্টটা পছন্দ হয়নি। মানে সে কি উনি মানে রাগ করতেন, কিন্তু রাগের অভিব্যক্তিটা একটু অন্যরকম ভাবে হতো। সো সবাই খুব তথস্থ হয়ে গেল ইউনিটে যে কি হবে, আজকে কি তাহলে শুট হবে না? মনে মনে ভাবছি যে না না নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কারণ দেখো সুমন দা, তুমি আমরা সবাই কাজ করি, আমরা জানি আমরা অনেক সময় আমাদের অনেক কিছু ম্যানেজ করে করতে হয়, বাট where he stands apart from like ahead of so many other directors also, it's because of this. উনি সেদিনকে ট্রলি মুভমেন্ট দেখিয়ে দিলেন, ক্যামেরা অপারেশন বুঝিয়ে দিলেন, রিহার্সাল হয়ে গেল উইথ অ্যাক্টরস, আর বললেন প্যাক আপ, আজকে আমি এই শুটটা করবো না, আমি কালকে রাতে এসে কাল পরশু ভোরবেলা আমি এই শুটটা করবো। So how many directors in today's time have that spine to even say? So like এইরকম আমার কিছু কিছু মনে হয়েছে, but he was extremely sensitive, কার কি দরকার, কার কি প্রয়োজন, সেইটা খুব উনি খেয়াল রাখতেন। So it was fantastic working with him actually. থ্যাংক ইউ, অনেক ইম্পর্টেন্ট জানা হলো। এবার যেই ইউনো রিজনে আমাদের এই আজকে একত্রিত হওয়া, এই দ্য কোভিড সিচুয়েশন ইন বেঙ্গল, আমরা সেইটাতে আমি পরমকে একটু জিজ্ঞেস করবো, বিকজ পরম এবং ওর যে গ্রুপটা সেটা নিয়ে ওই বলতে পারবে। বাট হোয়াট আই ওয়ান্টেড টু নো, আমরা যারা নর্থ আমেরিকাতে আছি, ঠিক যে কি সিচুয়েশন অন গ্রাউন্ড যেটা বলে আর কি, সেইটা বোধহয় অনেকেই মানে অফকোর্স পড়ছে, সোশ্যাল মিডিয়াতে দেখছে, বাট ইউনো এই পরম, কৌশিক দারিদ্রি, অনুপম পিয়া, এরা যে জিনিসটা করলো বা করছে, এবং সেইটার যদি পরম একটু আমাদের বলিস যে হাউ ডিড ইউ গেট ইনটু দিস হ্যান্ডস অন, মানে তো আমি জানি তোর তখন ব্যস্ততা ছিল, বম্বেতে তুই কাজ করছিলি, সব কেম ব্যাক এন্ড ইউনো এন্ড আ মাইক্রো ইমেজ দ্যাট পিপল ক্যান ইউনো আইডেন্টিফাই উইথ, একটু যদি বলিস। প্রথমত বলি, এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন পরিস্থিতিটা অনেক ভালো, মানে অনেক ভালো, মানে এবারের ওয়েভটা অন্তত ভারতবর্ষে যেটা হয়েছে, হয়তো অন্য জায়গাতেও অনেকটা সেরকম হয়েছে আগে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, মানে সুনামির মতো ঝড়টা এসেছে এবং যাওয়াটাও কিন্তু খুব মানে খুব স্টিপ গ্রেডিয়েন্ট আর কি। তো এখন কৌশিক দাও জানেন, আমিও জানি, আমার সঙ্গী সাথীরা সবাই জানেন, এখন অনেকটাই বেটার পরিস্থিতিটা। ইনফ্যাক্ট এখন আমাদের আস্তে আস্তে আমরা চেষ্টা করছি টু ব্রাঞ্চ আউট ইন মানে কোভিড এর ফলে যাদের চূড়ান্ত ক্ষতি হয়েছে অর্থনৈতিক ভাবে, বা ইয়াসের ফলে যাদের ক্ষতি হয়েছে, তাদেরকে কি করে আবার রেজারেক্ট করা যায়, সেটা কিছু ক্ষেত্রে নিজেরা, কিছু ক্ষেত্রে প্রশাসন বা সরকারের সাহায্য নিয়ে এভাবে করার চেষ্টা করছি। কিন্তু যেটা হয় এপ্রিল মাসে, মানে আমি খুব মনের সুখে, আমি খুব মানে প্রচুর ট্রাভেল করছিলাম মার্চ এবং এপ্রিল জুড়ে, তার আগেও করছিলাম, বাট মার্চ এপ্রিল একটা ডেলি প্যাসেঞ্জারি লেভেলে হয়ে গেছিল, দিল্লি, বম্বে, কলকাতায় আর কি, আজকে এখানে কালকে ওখানে এরকম ভাবে হচ্ছিল, and things were fairly hunky dory আর কি, until the time this suddenly Bombay shut down in beginning of April, and আমরা তখনও যখন বুঝতে পারছি সারা ভারতবর্ষে তরতর করে কেসেস গুলো বাড়ছে এবং হরর স্টোরিজ আর কামিং ফ্রম প্লেসেস লাইক উত্তরপ্রদেশ and মধ্যপ্রদেশ and ইত্যাদি। আমাদের রাজ্যে আনফর্চুনেটলি তখনও রাজনৈতিক র্যালি চলছিল তো চলছিলই, থামার কোনো নাম লক্ষণ ছিল না, তার কারণ লাস্ট ফেজ অফ ইলেকশন ওয়াজ অন দ্য 29th of April। তো প্রচুর বাইরের লোকজন যাতায়াত ইত্যাদি চলছিল, হোর্ডস চলছিল, এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ব্যাপারটা কোন দিকে যেতে চলেছে, সেটা মানে আর এটার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন পড়ে না আর কি। এবং সেটাই হলো, সেটা হচ্ছে যে আমরা আমাদের পশ্চিমবাংলায় প্রথম দিকে নাম্বার বেশ কম ছিল,
কিন্তু যত ইলেকশনের ফেজ একটার পর একটা যেতে লাগলো, আরো প্রচার বাড়তে লাগলো, তত যেটা হতে থাকলো যে নাম্বার স্টার্টেড শুটিং আপ। এবং বাই দ্য টাইম ইট ওয়াজ মিড এপ্রিল, মানে পয়লা বৈশাখের ঠিক পর পরের যে সময়টা, সেই সময়তে ওরকমই হরর স্টোরিজ এখানেও শুরু হলো। এবং আমি এরকম কখনো দেখিনি যে মানে সোশ্যাল মিডিয়া সারাদিন আর কিছু করছি না, শুটস ওয়াজ স্টপ, শুট তো বন্ধ হলো, ঠিক আছে। আসলে ভেরি অনেস্টলি আমি অন্তত কল্পনা করিনি যে গত বছরের মতো আবার এরকম সবকিছু জীবনটা একটা মানে একটা থেমে যাবে আর কি। দেখলাম সেটা হলো, এবং সেটা হলো শুধু না, সেটা আরো আরো ভয়ানক ভাবে হলো আর কি। যে মানে সোশ্যাল মিডিয়া দেখলে সারাদিন আর কিছু করা যাচ্ছে না, সারাক্ষণ একে তাকে ফোন করে জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনার কি লাগবে বলুন, মানে নিজে থেকেই করতে ইচ্ছে করছে, আলাদা করে কোনো প্রতিষ্ঠান হিসেবে শুরুও করিনি। ইনফ্যাক্ট আমরা নিজেরাই চেষ্টা করছিলাম রিটুইট করে এখানে নিজেদের যেটুকু চেনাশোনা করতে করতে আমি ওই অ্যারাউন্ড সেকেন্ড উইক অফ এপ্রিল আমি গিয়ে আমার বাকিদের সঙ্গে কথা বলি, আমাদের হেডস এর আমরা সদস্য অনুপম, আমি, পিয়া, এবং বাংলা সংস্কৃতি মঞ্চের তন্ময়, ওরা, এবং তার বাইরেও ঋদ্ধি ছিল, বাবান্দা ছিলেন, রেশমিদি ছিলেন, ঋতব্রত ছিল। ওদেরকে আমরা বলি যে আমরা কি একসাথে আমাদের কিছু করা দরকার আর কি, আমার মনে হচ্ছে। তো সেইখান থেকে নিজেরা কিছুটা ইনভেস্ট করে আমরা এই প্রথম ফ্যাসিলিটিটা তৈরি করি, তারপর ফান্ড রেজ করতে আরম্ভ করি। এই করতে করতে ব্যাপারটার মধ্যে পুরোদস্তুর জড়িয়ে যাই, এবং তারপর যেটা পাও না সেটা হচ্ছে যে মানে আমাদের এই সেন্টারগুলিতে এগুলি ঠিক সেফ হোম ছিল না, এগুলি ছিল ইন্টারিম রিলিফ বলছিলাম আমরা। মানে এমন প্রেসার হয়ে গেছিল হাসপাতালগুলির ওপর যে স্বাস্থ্য ভবনে রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও মিনিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যাচ্ছিল একটা বেড পেতে আর কি। বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সেস, তার মধ্যে অক্সিজেন নিয়ে পেশেন্টরা বসে আছে। প্রচুর চেনাশোনা মানুষের হয়েছে তো ছেড়ে দিন, প্রচুর চেনাশোনা আকস্মিকভাবে অকস্মাৎ হারিয়েছি, প্রচুর চেনাশোনা মানুষকে, সেটা কল্পনা করা যায় না। সেটা কলকাতায় হারিয়েছি, বম্বেতে হারিয়েছি, দিল্লিতে হারিয়েছি ফর দ্যাট ম্যাটার। তো যেটা ওই ইন্টারিম রিলিফে আমরা যেটা করার চেষ্টা করছিলাম যে হাসপাতালের বেড পাওয়ার আগে অবধি যাতে এই মানুষগুলিকে এনে ডাক্তারের সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট এবং ওষুধ, প্রয়োজনে সেটা স্টেরয়েডস, সেইগুলো দিয়ে তাদেরকে মানে স্টেবল রাখা, যাতে যে মুহূর্তে তারা হাসপাতালে ডাক পান সেখানে তাদের যাতে শিফট করা যায়। এবং ইতিমধ্যে চেষ্টা করছিলাম এই হাসপাতাল ওই হাসপাতালে ফোন করে। তো ইট ওয়াজ কোয়াইট এ ক্রেজি টাইম, ভেরি অনেস্টলি। সেটা কিন্তু মানে সেই এই এতটা খাটনি, এতটা ইয়ে, মানে সব বড় পাওনাটা হচ্ছে যখন এরকম রিলিফ সেন্টার গুলো থেকে যখন হয়তো নিজে ওখানে উপস্থিত আছি, তখন যখন দেখতাম যে একজন মানুষ যিনি যার অক্সিজেন স্যাচুরেশন লেভেল হয়তো 60-এ নেমে গেছিল, তাকে যখন আমাদের এই যে ডাক্তারদের টিমটা ছিল যারা কমপ্লিটলি ভলান্টারি সার্ভিস করছিলেন, তারা এসে যখন সেই মানুষটিকে প্রোনিং করিয়ে, অক্সিজেন দিয়ে, স্টেরয়েড পুশ করে, ইনজেকশন দিয়ে, যখন ফাইনালি 4 দিন বা 5 দিনের বা 2 দিন বা 3 দিনের মাথায় আবার অক্সিজেন শুদ্ধ যখন তার স্যাচুরেশন তিনি মেনটেন করছেন 97-98, ওই লোকগুলোর, ওই মানুষগুলোর মুখের হাসিগুলো মানে is something that I don't think I'll ever be able to forget. None of us will be able to forget. এবং এটা থেকে একটা জিনিস যেটা হয়েছে, সেটা আমার বা আমার সঙ্গে ইভেন বাবান্দারও হয়েছে, আমি প্রিটি শিওর। সেটা হচ্ছে যেহেতু আমরা একসঙ্গেই অনেকটা করেছি, সেজন্য সেটা হচ্ছে যে এই ফেজে এই অ্যাকিউট সিচুয়েশনটা হয়তো আমরা এই মুহূর্তে কাটিয়ে উঠেছি, এই সময় তো করলাম আমরা। বাট মানুষের প্রয়োজনের জন্য অ্যাকচুয়ালি সংঘবদ্ধভাবে কিছু করার যে একটা মানে করাটা যে একটা প্র্যাকটিসে পরিণত করা দরকার, সেইটা হয়তো একটা, সেটার একটা বীজ হয়তো ভিতরে পোঁতা হয়ে গেছে। সেটা শুধু কোভিড বলে নয়, সেটা আগামী দিনে অন্যান্য নানা ক্ষেত্রে, সেটা এই মুহূর্তে আমরা চেষ্টা করছি, ইয়াসে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাম আছে, প্রশাসন যতটা সম্ভব করছেন, কিন্তু একটি গ্রামকে বা দুটি গ্রামকে আমরা নিয়ে তাদের যেভাবে জীবিকাটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে বিকজ অফ নোনা জল ঢুকে পড়েছে তাদের মাছের চাষের মধ্যে, তাদের সেইটাকে কি করে আবার রিকভার করা যায়, সেটাকে আবার তাদের দাঁড় করানো যায়, সেইটা চেষ্টা করছি। তো এই these efforts are here to stay with us, I think. I mean, we will be doing such things in the coming in the near future. আর এই মুহূর্তে যদি জিজ্ঞেস করো, তাহলে হ্যাঁ, এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি যে সেফ হোম থেকে ছাড়িয়ে জেলাতে মাঝখানে একটু চাপ হয়েছিল, যে জেলাতে যাতে ভ্রাম্যমান অক্সিজেন পৌঁছে দেওয়া যায় ইত্যাদি, সেইগুলো করার চেষ্টা করেছি, সেগুলো চলছে সব জায়গায়। তো হ্যাঁ, মানে এই গ্রাউন্ড মানে রিয়ালিটিটা হচ্ছে এটা, এই মুহূর্তে এখানে যে এখন এই মুহূর্তে ইটস আ লট বেটার।
বাট গত দুটো মাস মানে এপ্রিল অ্যান্ড মে I have not seen anything like this in this country, in the country of India ever, and neither would I like to see anything like this ever. সো আমার মনে হয় পরম যেটা বললো যে এই রিহ্যাবিলিটেশনের এখন তো মেইন ঘটনাটা তো ঘটে গেল হোপফুলি ফর দ্য লাস্ট টাইম, বাট আমরা যে এই যে রিলিফ এফর্টটা উইল হেল্প আ লট ইন দ্য নেক্সট ফেজ অফ যেটা সো এই পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট আবেদন করব ঋতুকে। ঋতু একটা খুব সুন্দর লেখা লিখেছিল আনন্দবাজারে, তুমি যদি প্লিজ ওটার থেকে একটু আমাদের পড়ে শোনাতে পারো। যেহেতু ঋতু তখন সিঙ্গাপুরে ছিল, ওখান থেকে লেখাটা লেখে এবং আমরা সবাই এখন দেশের বাইরে আছি, আমার মনে হয় ভেরি সাকসেন্টলি এক্সপ্রেসেস আ লট অফ ফিলিংস which we had. So please ঋতু যদি একটু পড়ে শোনাও। ওকে সুমন, আমি লেখাটা সত্যি খুব পীড়িত হয়ে লিখেছিলাম। মানে আমি যেহেতু দূরে আছি কিন্তু তাহলেও আমি খুবই সচেতন ভাবেই যোগাযোগে ছিলাম আমার সবার সাথেই, এবং নিকট জনের বিয়োগ তো অবশ্যই অনেকই মিস করেছি। তো সেখান থেকে মনে হয়েছিল তাই লেখাটা লিখেছিলাম। পড়ছি। কোভিড-19 এনেছে অনেক আঘাত, কাটাছেঁড়া ও ভয় ভরা এক সময়। আমরা বুঝতে পারছি না যে কি হতে পারে এর ভবিষ্যৎ। রোজই নতুন আবেদন, নতুন কর্মসূচি, নতুন নিষেধাজ্ঞা, স্বাস্থ্য বিভাগের আশ্বাস। সত্যি আমাদের জীবনটা আবার আমরা কি একই রকম ভাবে ফিরে পাবো? অবশ্য একই রকম ভাবেই কি ফিরে পেতে চাই? না বোধহয়। কারণ এই সময়টা আমাদের সবাইকে অনেক বড় সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। সেখান থেকে অনেক প্রশ্ন উঠে এসেছে, অনেক উত্তরও। আমরা শুধু ছুটেই বেড়াচ্ছিলাম। কতদিন আমরা নিজের সঙ্গে কথা বলতে ভুলে গিয়েছিলাম, কতদিন আমরা ভেবে দেখিনি। আজ সেসব অনেক কিছু জরুরি মনে হচ্ছে যেন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা স্বীকারোক্তি দিচ্ছি। এই জীবনটাকে আমরা কিভাবে দেখেছি এতদিন? আমরা কি সঠিক ছিলাম? হঠাৎ খবর পেলাম আমার বান্ধবী আর নেই, কোভিড তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। এরকম বহু মানুষের কাছে বহু মানুষজন হারিয়ে গেছে। কিছুদিন আগে আমার এক বান্ধবীর স্বামী চলে গেছে। মানুষ চলেই যাচ্ছে, চিকিৎসা করার সময়টুকুও পাচ্ছে না। কোথায় রাখবো জীবনের এই নির্মম সত্যকে? আমাদের জীবদ্দশায় যে এরকম ঘটনা দেখতে হবে সত্যি কোনোদিন ভাবিনি। অনেক বছর আগে যে অতিমারি এসেছে, প্লেগ, স্প্যানিশ ফ্লু বা কলেরা, বইয়ে পড়েছি, গুগলে দেখেছি বা ছোট পর্দায়। মহামারী দেখবো নিজের চোখের সামনে, সত্যি কোনোদিন ভাবিনি। এই মহামারী যেন শুধু রোগ বা মৃত্যু নয়, এই মহামারী যেন আমাদের জীবনের অন্তরের মহামারী। এই অন্তরকে যতক্ষণ না আমরা ঠিক করতে পারছি, এই সচেতন বা অসচেতন জায়গাটাকে আমরা কোনো একটা শান্ত জায়গায় না আনতে পারছি, ততদিন কিন্তু এই যন্ত্রণা, এই যুদ্ধ নিজের সঙ্গে নিজেকে করে যেতেই হবে। শুধু আমরা জীবিকা না, আমার মনে হয় যে কোনো মানুষের জীবিকা অর্জনের জন্য যে সাংঘাতিক লড়াই চলছে, যে যুদ্ধ চলছে, সেটা কি থামবার? সেটার যে পরিণতি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। বিরাট এক অর্থনৈতিক ধস, তার মধ্যেই আবার নানা প্রাকৃতিক দুর্যোগ, ধ্বংস ধ্বংস ধ্বংস। প্রকৃতি আমাদের মুছে দিতে চাইছে যেন। এটা একটা পার্ট আমি জানি, খুব সুন্দর লেগেছিল। সো এবার একটু আসি, আমাদের বুদ্ধদেব দাশগুপ্তর আলোচনাটা হলো কোভিড নিয়ে, এবং একটা চিত্র বোধহয় আমরা সবাই পেলাম ফ্রম পরম এন্ড ঋতু। বাট একটু লাইটার স্টাফে আসি এবার। একটা প্রশ্ন উইচ আমার এক বন্ধু পরমা সান্যাল, পরমা আছিস? হ্যাঁ, পরম আমার অনেক পুরনো কলেজের বন্ধু। পরম, ওর মেয়ের নেমই খিল্লি, মনে আছে? আমরা যখন গেছিলাম ফটো তোলার সময় আমি দেখেছি খিল্লি আয়, ওর নাম খিল্লি, ওই খিল্লির মা। তো পরমা একটা প্রশ্ন পাওলিকে করতে চায় about যেটা আমি উত্তরটা জানি না। So I was intrigued. So Poroma, please কর। পাওলি, আসলে আমাদের সবার তো ভীষণ ইচ্ছে করে the person behind the actor কে সবসময় জানার। আর মানে despite all that has happened during COVID,
একটা যেটা আনবিলিভেবল অপরচুনিটি দিয়েছে টু দ্য জেনারেল অডিয়েন্স, যে তোমাদের সবাইকে আরেকটু বেটার জানার, so that when we see you on screen, we have both the pictures in our head, and I think that makes for a richer experience. So আমি যখন একটু মানে I was just sort of, you know, looking through stuff, আমার ভীষণ curious লাগলো যে তোমার journey from Science College to the silver screen. মানে tell us a bit about that journey. আর যদি if you could turn back the clock, would you do it the same way নাকি কিছু অন্য কিছু করতে? অলরেডি মিউটে আছিস। Yeah. Hi, Paroma. Thank you so much for this lovely question. Yes, it's actually very relevant. আসলে সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় জগতে আসবো বা অভিনয়টাকে পেশা হিসেবে নেব। ছোটবেলা থেকে থিয়েটার করতাম, যে কোনো মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেরকম গান বাজনা নাচ আবৃত্তি নাটক এসব শেখানো হয়, সো সেরকম আমার অ্যাকচুয়ালি অভিনয়ের হাতে খড়ি হচ্ছে শৈলেন ঘোষ, শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ, ওনার কাছে। তখন আমি কেজিতে, সো সেই সময় টুকটুক করে যেরকম থিয়েটার করতাম, বাট I was always, I had that interest of always being in academics. So কেমিস্ট্রি আমার ভালো লাগতো, সো I took that subject. আর তারপরে গ্রাজুয়েশনের পর মাস্টার্সে যখন সুযোগ পেলাম, কিন্তু সেই সময় মাস্টার্স করতে করতে আমার কাছে মানে মাস্টার্স এডমিশন নেওয়ার সময়, ওই সময় আমার কাছে টেলিভিশনের অফার আসে, অ্যান্ড সেখান থেকে আমার মানে টেলিভিশনের যাত্রা শুরু, অভিনয়ের জগতে যাত্রা শুরু। But that point of time, it was just a pocket money for me, whatever I was earning, because I was learning also I was learning, in the process of learning, I was experiencing something new, and সেখানে একটা স্ট্রাকচার্ড একটা ব্যাপার ছিল। মানে আমি যেখানে থিয়েটার করতাম সেটা তো জাস্ট ফর মানে এমনি আনন্দের জন্য করতাম, নট ফর এনিথিং এলস। কিন্তু তারপরে ধারাবাহিকের এই জার্নিটা, সেখানে তিথির অতিথি বলে একটা ধারাবাহিক আমি করতাম, সেই কাজটা দেখে আমাকে কালবেলায় সিলেক্ট করা হলো, তারপরে সেটা হলো। এবং কালবেলা রিলিজ হওয়ার পর তারপর যখন আমি পরপর কাজ পেতে শুরু করলাম, তখন আমার মনে হয়েছিল যে yes, now I need to be a little serious about what I'm doing, right? It just can't be pocket money for me. So তখন মানে বাংলা চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্র, আন্তর্জাতিক চলচ্চিত্র, বিভিন্ন সিনেমা দেখা শুরু করলাম। সো আমার শেখাটা, whatever till now little I have learned or trying to learn, it is through মানে আমার actual ground প্র্যাকটিসে, মানে আমার কাজ করতে করতে শেখা, প্লাস কিছু অবজারভেশন আর বিভিন্ন ছবি দেখা থেকে শেখা। সো হ্যাঁ, মানে আফটার কালবেলা আবার রিলিজ, দেন যখন আমি পরপর ছবি পেতে শুরু করলাম, তারপর আমার একটা জিনিস মনে হলো যে এই যে জার্নিটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমার বুঝতে শুরু করলাম যে হ্যাঁ, একটা মূল ধারার ছবি হয়, একটা অন্য ধারার ছবি হয়। সো এগুলো আমি নিজে করতে করতে শিখেছিলাম আর কি, দেখতে দেখতে শিখেছিলাম। সো আমার যখন মনে হলো, সিন্স আই এম আ প্রোডাক্ট অফ অল্টারনেটিভ সিনেমা, কোথাও একটা আমার মনে হলো যে এই ধরনের ছবিকে জিয়ে রাখার একটা তাগিদ অনুভব করলাম। সো দ্যাটস হাউ যে কটা কাজ আমি তারপর করেছিলাম, থানা থেকে আসছি, সব চরিত্র কাল্পনিক, বাঁশিওয়ালা, তখন দেশ, কাগজের বউ, ফলোড বাই মনের মানুষ। সো আমার মনে হয় কোথাও এই চয়েস গুলো became very obvious choices for me, because I wanted to support, I wanted to be in those kind of films, and thankfully অনেক ফিমেল ওরিয়েন্টেড চরিত্র আমি অফারও পেলাম, আর সেটা করতেও আমার ভালো লাগলো। কারণ মনে হলো যে আমার মনে হয় মেয়েদের সম্বন্ধে, যে মেয়েরা যা মানে সমস্যার মধ্যে দিয়ে একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে চলে, সেই কথাগুলো সেগুলো আমি একমাত্র বলতে পারবো থ্রু মাই আর্ট, থ্রু দ্য সিনেমা। মানে আমি এমনিতে খুব একটা ভোকাল নই, বাট আই থিঙ্ক মাই চয়েসেস অফ ফিল্মস
পরম এরকম বড় বড় চোখ করে দেখছে। I'm not actually very vocal about everything, but I think your choices in life, be it cinema, be it person, whatever it make, that reflects a lot about you, talks a lot about you. So আমার মনে হলো যে ওই ধরনের ছবির সঙ্গে আমি যুক্ত থাকতে চাই। আর তারপর তো obviously এখন তো ওই would you want to turn the clock or do something differently if you were given? No, I don't think so. That's what I said. Like, I don't think so, because আমি প্রথমেই বললাম যে আমি যে কোনোদিন অভিনয় জগতে আসবো সেটাই আমার কাছে মানে প্ল্যান্ড ছিল না। It happened, just happened for me. And I just got the offer. In fact, মনে আছে যখন প্রথম টেলিভিশনের অফার এলো জীবন নিয়ে খেলা, সেটা আমি বাড়িতে বসেছিলাম, তখন টেলিফোনও ছিল না, বাড়ির টেলিফোনে ফোন করেছিল, কোত্থেকে নাম্বার পেয়ে গড নোজ। তারপর কালবেলার সময় যখন আমি বাড়িতে বসেছিলাম একটা লেজি সানডে আফটারনুন, suddenly I got a call from Gautam Da's office, and মানে the bell rang. Oh, kind of, okay, fine, I want to be a part of it. So it was it happened, things went on happening organically for me, and also I thought, like, consciously I want to do this only because it gives me a lot of happiness and pleasure talking about marginalized people. সেটা কিন্তু আমি বলবো বুদ্ধদার সিনেমারও একটা বড় দিক, talking about marginalized people. So সেইটা আমার মনে হয়েছিল যে yeah, I should stick to. So I won't change anything if I was allowed to change. Thank you, Pauli. Thank you, Pauli. Thank you. So আমি নেক্সটে যাওয়ার আগে there is a always, আমরা যখন পরিচালনা করি তখন একটা টাইম কনস্ট্রেন্টের মধ্যে আলো চলে যাবে বা এই অ্যাক্টর নেই বা এই চলে যাবে। সো খুব ভালো লাগছে শুনতে, কিন্তু আই হ্যাভ টু ম্যানেজ এ লট অফ এইরকম আর কি কনস্ট্রেন্টস। তো সেই চাপটা অলরেডি শুরু, এটা নির্ধারিত যে কোনো ছবিতে আমি দেখেছি সকাল থেকে 1-2 ঘন্টার মধ্যে থেকে শুরু হতে থাকে ওই চাপটা। সৌমিত্র বাবু কিন্তু 4 ঘন্টা পরে চলে যাবে, এই কানের মধ্যে বাপ্তান এসে বলে গেল। সো ওই একটা আমাদের ওইটা একটু ম্যানেজ করতে হবে আর কি টাইমের। এটা শুনতেও এত ভালো লাগছে। তো আমি একটা একটা ছবির কথা এখন বলবো, যেটা প্রবাবলি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি দিস ইয়ার। কবে আসবে আমি জানি না। সেটা হলো আরেকজন লেজেন্ডারি পার্সন যাকে আমরা হারিয়েছি কোভিডে, সৌমিত্র চ্যাটার্জি। এবং পরমের যে নতুন ছবি, ইনফ্যাক্ট কে আমাকে বললো এটা আমি জানতাম না, তো পরম আমি বললাম যে কি করে, মানে এনিওয়ে। সো পরমের নতুন ছবি অভিযান বলে, এন্ড উই উইল ফার্স্ট সি দ্য ট্রেলার ফার্স্ট, ওকে। এবং অভিযান ছবিটা এই মাসের শেষে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। এবং তো আমরা ট্রেলারটা আগে দেখি, তারপরে, এবং অসাধারণ ট্রেলারটা ফার্স্ট অফ অল। সো এন্ড দেন উই শ্যাল টক আ লিটল বিট অ্যাবাউট অভিযান। কি নাম? সৌমিত্র চট্টোপাধ্যায়। Roll along with me, for the best is yet to be, the last of life, for which the first was made. আমি আসলে such a fanboy, আমি না এই প্রথম ইন্টারাকশন থেকে একটু রেকর্ড করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি আপনাকে আর্কাইভ করতে চাই, করে যা মেটেরিয়াল পাবো সেটা নিয়ে ইভেন্চুয়ালি হয়তো একটা ছবি বানাতে চাইবো আর কি। হাইট কত? 5.5.5। আসলে অপরাজিতর যে চরিত্র অপু, সে এতটা লম্বা নয়। আমি না আপনার কাছে অভিনয় শিখতে চাই। তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার। আত্মকান্ত একজন রাজনীতি। মেডিকেল কলেজের পাশে গলিতে বোম পড়েছে। হি ইজ এ ডেডিকেটেড থিয়েটার ওয়ার্কার, অলসো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমি সেভাবে দলীয় রাজনীতি না করলেও একথা বুঝতে অসুবিধা হয় না যে আমরা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে চলেছি। আমি দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে তুমি লেকচার দিচ্ছ। তোমার কি মনে হয় যে ভবিষ্যতে ওই লোকগুলো সিনেমা হলে টিকিট কেটে তোমার সিনেমাটা দেখতে যাবে? ভুলে যাচ্ছ যে তুমি এখন একজন সুপারস্টার। উত্তম বাবুর সঙ্গে ব্যাপারটা মিটে গেছে। হ্যাঁ, এনজয় তো করেছি, কিন্তু সব সময় সেটাতে বিশ্বাস করতে পারি। রিসার্চের মূল ফোকাসটা যদি এই হয় যে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে কজন বঙ্গতনার ইন্টিমেসি হয়েছিল, এটা শুনলে অবশ্য সত্যি রেগে যেতেই পারি। ও নায়িকা ভাগ্যটা কিন্তু বেশ ভালো।
রণদীপ কেমন আছে? ভালো নয়, কি হবে? লড়াই শুরু করতে হবে। সফল অভিনয় জীবনের মধ্যগগনে বসে নকশালদের সমর্থন করলেন, অ্যালবার্ট শোয়েজারের কথা ভাবলেন, আজও সিঙ্গেল মল্টে চুমুক দিতে দিতে সেগুলো নিয়ে রোম্যান্টিসাইজ করেন। আমার মনে হয় আমরা কয়েকটা দিন ব্রেক নিই। হ্যাঁ, আপনি তো আমাকে একরকম নাই বলে দিয়েছিলেন, হঠাৎ আবার ডেকে পাঠালেন কেন? ধরে নিলাম যে কিছুদিন বাদে রণদীপ সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু তখন আমি যদি না থাকি তাহলে সেই কথাগুলো তো আর বলা হবে না। সো পরম আগে বল যে ছবিটার রিলিজের কথা কিছু ভাবলি, মানে when do you plan to release? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট শুধু অভিযান না, মানে আমার আরো তিনটি ছবি, মানে আমার তার মধ্যে আরেকটি ছবি আমার পরিচালনা এবং অভিনয় করা, এবং আরো দুটি ছবি যেগুলিতে আমি পরিচালনা করিনি, শুধু অভিনয় করেছি, রাজের ছবি ইত্যাদি আরো, সেগুলি সবকটি আটকে আছে এই অনিশ্চয়তার ফলে এই মুহূর্তে আর কি। তো সব থেকে বড় কথা হচ্ছে হয়তো দেখা গেল অগস্ট সেপ্টেম্বরে থিয়েটার হয়তো খুললো, কিন্তু খুললেও কত মানুষ আসবেন দেখতে, বা ভ্যাকসিনেশন ডাবল ডোজ কমপ্লিট হলে হয়তো তারপর আসবেন। তো সত্যি কথা বলতে কি আমরা কেউই জানি না, মানে আমরা শুধু আমি নই, মানে যারা আমরা ভারতবর্ষের সিনেমা প্রযোজক পরিচালক তারা কেউই ঠিক জানি না যে কবে আমাদের ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ওকে, আর খালি একটু বল যে এটা কোভিড এর মধ্যে আমার মনে আছে ফার্স্ট ওয়েভটা শেষ হওয়ার পরেই বা আগে সৌমিত্র বোধহয় লাস্টে শুট করেছিলেন, একটু পার্ট বাকি ছিল, এবং ডাবিংটা কি করে করলেন? সো এখানে আমি একটা ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, কোভিড ফার্স্ট ওয়েভের যখন রিল্যাক্সেশন হলো একটুখানি, জুলাই মাসের 16 সম্ভবত 14, 16 এবং 18 এই 3টে দিন আমি সৌমিত্র জেঠুকে নিয়ে লাস্ট শুট করেছি আর কি। ওনার ওই 3 দিনের কাজ বাকি ছিল, অ্যান্ড আমি করতেও চাইনি। উনি নিজে আমাকে ফোন করে বললেন যে শেষ করবি না? আমি বললাম যে এখন কি করে করবো, তা তোমাকে নিয়ে কি করে করবো, মোস্ট ইম্পর্টেন্টলি মানে এরকম একটা বয়স্ক মানুষ, সে মানে তিনি তাকে তো মাস্ক খুলতে হবে শুটে এসে, বললো যে দূর কাজ তো করতে হবে, চল চল করি বললেন। তাই বললাম তুমি কি শিওর? তো বললেন হ্যাঁ আমি করবো। তখন সেটা করা হলো, পরে ফাইনালি আমি ছবির শুটটা শেষ করি সেপ্টেম্বর মাসে সবটা, মানে ওভারঅল। এরপর যেটা হয় যে আমি চলে যাই নেটফ্লিক্সের একটা শোয়ে শুট করতে হিমাচল প্রদেশে। তখন এখানে এডিটটা চলছিল, আমি রিমোটলি সুপারভাইজ করছিলাম জিনিসটা। ওইখান থেকে আমি ইচ্ছে ছিল যে নভেম্বর মাসের আমি ওই দিওয়ালির পরে, কালী পুজোর পরে দিন সাতেকের জন্য ফিরবো, এবং ভেবেছিলাম ওনার ডাবিংটা ওই সময় করিয়ে নেব, বাট তার আগেই ঘটনাটা ঘটে। তো এখন আমরা যেটা করেছি, এবং আমি যখন সবাই ছবিটা পুরো ছবিটা দেখবেন, এটা জাস্ট ট্রেলার, যখন সবাই পুরো ছবিটা দেখবেন যখন বুঝতে পারবেন যে মানে কেউ এটা তো আর খেয়াল রাখবে না দেখার সময়, যদি খেয়াল রাখতো তাহলে এটা একটা ইনক্রেডিবল কাজ কলকাতার একজন সাউন্ড ডিজাইনার করেছে বলে তারা হয়তো তাদের সবাইকে অন্য জানাবো, এটা মাথায় রাখতে আর কি, যে সৌমিত্র জেঠুর যে গলাটা শোনা যাচ্ছে এখন ট্রেলারে বা শোনা যাবে ছবিতে, সেটা কিন্তু কমপ্লিটলি লাইভ সাউন্ড, মানে যেটা পাইলট ট্র্যাক আমরা যেটাকে বলি সিনেমার ভাষায়, মানে যেটা পরে ডাবড হয়, কিন্তু আমরা জাস্ট রেফারেন্স নেওয়ার জন্য যে জিনিসটা মানে লোকেশনে মানে রেকর্ড করি আর কি। এবং অনেক ক্ষেত্রেই তুমি জানো সেটা, যে আমরা জানি সেটা যে খুব খারাপ আসে সেই সাউন্ডটা আর কি, মানে বিকজ এটা জাস্ট রেফারেন্স, এটা পরে ডাবড হবে ইন এনি কেস, এটা ভেবে আমরা করি। ওনার শুধু ওইটুকুই আমাদের কাছে ছিল, সেইটার সঙ্গে সৌমি চ্যাটার্জি আমাদের সাউন্ড ডিজাইনার, সে বাকিদের ডাব ভয়েস গুলোকে সিমলেসলি মিক্স করেছে। এবং আই জাস্ট অ্যাবাউট 7 days ago I had a full preview of the film. আমি একটা পয়েন্টের পর ভুলে গেছি যে এটা দুটো ডিফারেন্ট মোডালিটি সাউন্ড, যে মানে আমি যখন ওনার সঙ্গে কথা বলছি আমারটা ডাব সাউন্ড, বা বাকিদের সুজন যখন নীল যখন কথা বলছে ডাব সাউন্ড, ওটা আমি পাস্টের কথাটা তো যিশুদের সেকশনটা তো বা পাউলুদের সেকশনটা ভুলেই গেলাম, আমি বর্তমানে সেকশনটা কথা বলছি যেখানে সুচিত্রা সেনের রোল। তবে একটাই কথা বলি, পাউলি জাস্ট এরা সবাই, শুধু পাউলি না, অনেকেই ভীষণ সুইটলি দে হ্যাড কাম ফরওয়ার্ড এবং দে অ্যাগ্রিড টু প্লে অল দিস 2-3 সিনস গেস্ট অ্যাপিয়ারেন্সেস,
আর পাউলির ক্ষেত্রে একটা বিশেষ জিনিস বলবো, সেটা আমি আর প্রবুদ্ধদা উই ডিসকভার্ড ইট দ্যাট ডে। সেটা হচ্ছে যে যার চরিত্রে অভিনয় করে থাকুক না কেন পাউলি, তার একটি বিশেষ দৃশ্য আমরা রিএনঅ্যাক্ট করিয়েছি ছবিটাতে আর কি। সেটাতে আমরা অরিজিনাল দৃশ্যটা আর পাউলির অভিনীত দৃশ্যটা আমরা একসঙ্গে ওপরে ওভারলে করেছিলাম। এবার করে দেখলাম যে ওই যে অভিনেত্রী আর পাউলি, এদের লিপসিংটা এক্স্যাক্ট, মানে পাউলি কিন্তু দেখে করেনি, মানে পাউলি তো আর দেখতে দেখতে ও তো আমাদের রিএনঅ্যাক্ট করেছি সিনটাকে আর কি, সেম মিটার সেম স্ক্যানশনে বলেছে, বাট এমনকি ওই টাইমের মধ্যেও ধরে যাচ্ছে আর কি। ইনক্রেডিবল অ্যাবসলিউটলি। তো যাই হোক, তো সেটা ইটস বিন কোয়াইট আ জার্নি, দিস ফিল্ম হ্যাজ বিন কোয়াইট আ জার্নি। আমার অন্যান্য সমস্ত কাজের মধ্যেও ফাঁকে 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 এটা করতে থাকাটা হ্যাজ বিন কোয়াইট আ জার্নি। ইনফ্যাক্ট কৌশিক দা এবং ঋতুদি ওদেরও আমি একটা সময় এই ছবিটার নানা ভাবে অংশ হতে বলেছিলাম, সময়ের কারণে সেটা হয়ে ওঠা হয়নি ওদের। হ্যাঁ, বাট হ্যাঁ, ইটস বিন কোয়াইট আ জার্নি দিস ফিল্ম। ইয়া, থ্যাংক ইউ। এই সুবাদে যেহেতু তুই বললি যে অনেক এখন তো এটা তোর কত নম্বর ছবি ছিল অ্যাজ এ ডিরেক্টর? পরিচালক হিসেবে এটা আমার 6 নম্বর ছবি। 6 নম্বর ছবি। সো কৌশিক ডেলাওয়্যার থেকে, কৌশিক তুমি আছো? কৌশিকের একটা প্রশ্ন ছিল অন দিস, সো কৌশিক প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, হ্যালো। একটা কথা না বললেই নয়, সিনেমাটার ব্যাপারে প্রশ্ন করার আগে সবাইকে, বিশেষ করে যারা অন দ্য গ্রাউন্ড কাজ করছো, এগেন হ্যাটস অফ টু ইউ, যে কারণে আজকে আমরা এসেছি। বিফোর কামিং টু মাই কোয়েশ্চেন, মানে আমরা দূর থেকে সবাই হেল্প করার চেষ্টা করছি, কিন্তু কি পরিমাণ কাজ তোমরা করছো অন দ্য গ্রাউন্ড, it's incredible. No, every bit counts, every bit matters. Thank you very much. Thank you. Sure. So bringing it back to my question, আমার একটা ইন্টারেস্টিং ভাবনা ছিল যে তুমি one of the very few যারা এই সুযোগটা পেয়েছো in the medium of cinema. You started off as an actor এবং তারপরে তুমি ডিরেকশনের অনেকগুলো কাজ করেছো। তুমি সেই অর্থে দুটো জুতোতেই পা গলিয়েছো। তিনটে অ্যাকচুয়ালি। I'm also producer and producer as well, but সেই জায়গাটাকে বাইরে রেখেও পাউলি would know better. আমার যেটা জানতে ইচ্ছে করে যে থিয়েটারের ক্ষেত্রে অনেকটাই ডিফারেন্ট, কিন্তু সিনেমা আমরা সবাই জানি যে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম। তো এই জায়গাটা থেকে কাজ করার পর, এই দুটো ভূমিকায় কাজ করার সুবাদে তোমার যে অভিজ্ঞতা হয়েছে, সেইটা নিয়ে ডু ইউ থিঙ্ক you have a better appreciation, you are better equipped to work with an actor? এই যে তুমি ডিরেক্টর হিসেবে যে কাজটা, এত বড় একটা দায়িত্ব সবটা সামলে, সেটা কি তোমাকে অন্য অ্যাক্টরদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে it has enriched you? এবং ভীষণ কৌশিক, I appreciate the question, really I do from the core of my heart. এটা এক্সপ্লেন করার জন্য দুটো কথা আমাকে বলতে হবে আগে। এক নম্বর হচ্ছে, আমি ছোটবেলায় বড় হওয়ার সময় টিনেজে ইত্যাদি অত্যন্ত লাজুক এবং কিঞ্চিত তোতলা ছিলাম। তো তার ফলে আমি যে কখনো, পাউলি হাসিস না, আমি যে কখনো এরকম একটা মাধ্যমে কাজ করব যেখানে বাকপটুতাটা এবং স্পষ্ট বক্তা হওয়াটা খুব জরুরি, সেটা কখনো ভাবিনি আমি। এবার অভিনয়ের শিল্পটা, অভিনয়ের মাধ্যমটা আমাকে অনেকভাবে নিজের মুখোমুখি দাঁড়াতে শিখিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে। কিন্তু এই অন্যদিকে আমি পড়াশোনা করেছি সিনেমা বানানো নিয়ে। সো এই দুটো জিনিস সাইমালটেনিয়াসলি বা প্যারালালি করাটা আনডাউটেডলি has, I would say, I would not even say complemented, I would say supplemented each other actually, and they have supplemented each other. And আজকে মানে আমি বিকজ আমি ছবি বানাই নিজে অভিনয় করার পাশাপাশি বলে, বা আমি ছবি বানানোর প্রসেসের সঙ্গে যুক্ত থাকি অ্যাজ এ প্রডিউসার বলে, বা আমি ছবি বানানো নিয়ে পড়াশোনা করেছি বলে, আমি আমার মনে হয় আমি আমার অভিনয়ের কাজটা আরো বেশি এনজয় করি আজকে, এক। এবং দুই হচ্ছে, পরিচালনা করার সময় আমার সব থেকে 4-5 বছর আগে যখন ছবি বানাতাম, তখন এই শট নেবো, ওই শট নেবো, এই ক্যামেরা আসবে, এইভাবে এগুলো ভাবতে খুব ভালো লাগতো। এখন যত বয়স বাড়ছে, তত সব থেকে বেশি এনজয় করি হচ্ছে অ্যাক্টর হ্যান্ডলিং, পারফরমেন্স হ্যান্ডলিং। ঠিক কি ভাষায়, কোন আর্টিকুলেশনে কথা বললে কোন মানুষটার সঙ্গে, কোন অভিনেতার সঙ্গে আমার চাহিদাটা পরিপূর্ণ হবে, এটা তো অনেকটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করার মতো এক একজন অ্যাক্টর। তো সেইটা রপ্ত করতে পারাটা আমার মনে হয় খুব একটা আনন্দের
অর্জন আমার কাছে, আনন্দের একটা অ্যাচিভমেন্ট যদি পেরে থাকি এট অল। এবং সেটা কিন্তু হয়েছে অনেকটা হচ্ছে আমার অভিনেতা হিসেবে জার্নি বা পরিচিতিটার জন্য বা অভিনেতা হওয়ার সুবাদে। একটা রিলেটেড কোয়েশ্চেন ফর্ম, when you are acting and directing, ধর অভিযানে অনেক ছবিতে তুই এটা করেছিস, do you feel an extra pressure of that? Do you like that or? ইনিশিয়ালি আমি প্রথম এটা করি ইন দিস ফিল্ম কল হাওয়া বদল এন্ড ওয়ে ব্যাক ইন 2012। তখন আমার মানে যাকে বলে ফেটে গেছিল আর কি, মানে কি হবে না হবে মানে। এবং সব থেকে মজা হতো আমি পুরো জিনিসটা মেজন সিনটা পুরো ক্রিয়েট করে, আচ্ছা এখান থেকে শটটা যাবো, ওখান থেকে শট রেডি, হ্যাঁ করে টরে তারপর আমি খুঁজতাম যে আরে ওই একটা আরেকটা ও অর্থ আমি এরকম একটা হতো। বাট উইথ টাইম এবং এটা অনেকবার করে ফেলে এখন ব্যাপারটা তুলনামূলকভাবে জলভাত হয়ে গেছে, মানে ইজিয়ার হয়ে গেছে ডেফিনেটলি। কিন্তু I have to admit that I do not particularly enjoy doing it. মানে I would rather just make the film আর কি, or I would rather just act in it. এটা একটু প্রেসার পড়ে ইন দ্য সেন্স বিকজ কোথাও একটা ডিভাইডেড লয়্যালটি হয়ে যায় কাজটা চলাকালীন, স্পেশালি অভিযানের ক্ষেত্রে আরো হয়েছে বিকজ অ্যাজ ইউ নো সৌমিত্র যেহেতু 4.5 ঘন্টা বেশি শুট করেন না, যাকে নিয়ে ছবি তিনি 4.5 ঘন্টা মাথায় চলে যান, আর আমার সবকটা দৃশ্য মানে ওনার সবকটা দৃশ্য প্রায় আমার সঙ্গে। তো তার ফলে ওইখানে মানে কালঘাম ছুটে গেছিল আমার আর কি, কিন্তু বেশি প্রেসার ওটাতে হয়েছে। বাট হ্যাঁ মানে এমনিতে আগের তুলনায় প্রেসারটা কমে গেছে, বাট ইটস নট দ্য বেস্ট কেস সিনারিও। Sure. Thank you Kaushik for the thank you Parambrata. So about actor handling এর কথা যখন উঠলো, আমি একজন এবার যার একটা ক্লিপ দেখাবো তার আগে তাকে বলি যে কৌশিক দার সঙ্গে বোধহয় আমি 3টে ছবিতে অভিনয় করেছি, and one of the reasons I enjoy working with him is I learned a lot from him also, যেগুলো আমি অন্য অভিনেত্রীদের তারপরে ইভেন বোম্বেতেও যখন আমি আধার করছিলাম I was giving such examples of how an actor prepares, এবং কৌশিক দার থেকে ও হয়তো জানেও না অনেক কিছু যেগুলো আমি কিন্তু অনেক রপ্ত। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি অনেক কিছু যেটা বলি। সো আমার কাদম্বরী ছবিতে কৌশিক দার যতীন্দ্রনাথের রোল প্লে করে এবং কঙ্কনা কাদম্বরীর রোল প্লে করে, এবং একটা সিনে ছিল একটা নাটক দেখে এসে যতীন্দ্রনাথ রাত্রিবেলা বাড়িতে ঢুকছে এবং কাদম্বরী শুয়ে আছে, কঙ্কনা শুয়ে আছে, এবং আমার স্ক্রিপ্টে ছিল যে তোমার ও আসলো এবং তারপরে একটা খুব ইমোশনাল সিন আছে দুজনের মধ্যে। সো আমাকে কৌশিক দা প্রথমে জিজ্ঞেস করলো যে, এবং ইট ইজ নট রিটেন ইন দ্য স্ক্রিপ্ট যে কোন নাটক দেখতে গেছিল, বাট আই নিউ অ্যাবাউট, আমি যা রিসার্চ করেছিলাম কোন গিরিশ বাবুর কোন নাটক দেখে। সো একদিন আমার হঠাৎ করে জিজ্ঞেস করলো যে এটা কোন নাটক দেখতে গেছিল। আই ওয়াজ ইনিশিয়ালি একটু ভাবলাম যে কেন জিজ্ঞেস করছে, বিকজ এটা নিয়ে কোনো সিনও নেই বা ডায়ালগসও নেই, সেটাও নেই আর কি। তখন আমি বললাম যে গিরিশ বাবুর এই নাটক। বলো আচ্ছা, and this happened like a month back or whatever. এবং তারপরে যখন সিনটা হচ্ছে আমি দেখলাম যে কৌশিক দা ঢুকলো একটা গান গুনগুন করতে করতে ওই সিনটাতে, এবং পরে আমি যেটা বুঝতে পারলাম he asked about that play because ওই নাটকের একটা গান গুনগুন করতে করতে ঢুকলো, and that is এটা কিন্তু মিড 19th সেঞ্চুরির একটা নাটক। খুব যে নাটকের সমজদার ছাড়া সে কেউ জানবেও না যে ওই গিরিশ বাবুর ওই নাটকে ওই গানটা ছিল, ওই গানটা। বাট ইউ নো যেটা আমার মজা লাগে, and this is all aspects of filmmaking, not only actors but any technicians also, sound designer, ওরা এমন কাজ মানে খুঁতখুঁতানি বা meticulous details নিয়ে ব্যস্ত, যেটা 99.9% দর্শক বুঝবেও না, দেখবেও না। বাট এটা আমার মনে হয় an artistic truth to get into the character, যে কারণেই কৌশিক দা করে or whatever. সো এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম দ্বন্দ্বতে বসু পরিবারে এরকম ছোট একটা খুব দুর্দান্ত সিন আছে ঋতুর সঙ্গে কৌশিক দা, আমার খুব প্রিয় সিন, এবং সেইটা নিয়েও অনেকে। তবে আমি এখন যে ক্লিপটা দেখাবো, জয়ন্ত তুমি একটু ইতি মৃণালিনীর একটা ক্লিপ দেখাবো, যেটা আমার কাছে কৌশিক দার সবচেয়ে প্রিয় চরিত্র আমার বলে মনে হয়, এবং তারপরে আমি প্রশ্নটা করছি। জয়ন্ত ক্লিপটা দেখো। হ্যাঁ, কৌশিক দা এই রোলটার পিছনে মানে ফার্স্ট অফ অল যেরকম গেট আপটা ছিল, ওর বডি ল্যাঙ্গুয়েজ, অফকোর্স দ্য ডিকশন এন্ড এভরিথিং, আমার খুব জানতে ইচ্ছা করে। আই হ্যাভ নেভার আস্কড ইউ অ্যাবাউট দিস রোল, যদিও আমার খুব পছন্দ, অনেকেরই দর্শকরা যারা দেখছে। হোয়াট ওয়াজ ইউর প্রিপারেশন এন্ড ইন্টারাকশন উইথ রীনা দি অপর্ণা সেন, এই চিন্তা নায়ারের ক্যারেক্টারটার জন্য?
আসলে যারা অপর্ণা সেনের সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই বলতে পারবেন যে উনিও খুবই খুঁতখুঁতে, এবং সবসময় যে উনি সবটা খুব খুব পরিষ্কার করে বোঝাতে পারেন তাও নয়। মানে এমনকি যে ওয়ার্কশপটাও যখন হয়, বিশেষ করে চিন্তন নায়ারের চরিত্রটার ক্ষেত্রে হয়েছিল, আমি বুঝতে পারছিলাম যে উনি যেটা বলতে চাইছেন যে কৌশিক যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, যেভাবে বসে, যে ভঙ্গিতে গালে হাতটা রাখে, এইটা কোনোটাই উনি চাইছেন না। কিন্তু কি চাইছেন সেটা খুব স্পষ্ট হচ্ছে না। এমনকি সোহাগদি ওয়ার্কশপে খুব হেল্প করছেন, কঙ্কনাও আছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না জিনিসটা। মানে যদি পুরো ওয়ার্কশপ পিরিয়ডটা ধরা হয়, তখন উনি বাইপাসের ওই বাড়িটাতে থাকতেন। আমি বলবো যদি 7-10 দিন ওয়ার্কশপ হয়ে থাকে, তাহলে 7-10 দিনই কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে ওয়ার্কশপটা শেষ হয়েছিল, অন্তত আমার ক্ষেত্রে। কিন্তু তারপর যেদিনকে প্রথম শুটিংটা হয়, সেই দিন থেকে সামহাও আমি রিদমটা পেতে শুরু করি, এবং রিনাদিরও পছন্দ হতে শুরু করে। ফলে কি জানো সুমন, সব সময় সব জিনিসটা যে খুব ভেবে চিন্তে থটফুলি একটা প্রসেস মেনটেন করতে করতে হয় তা নয়। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝতে পারি যে এখন এই মুহূর্তে আধুনিক অভিনয়টা গোটা পৃথিবীতে যেদিকে যাচ্ছে, সেইটার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাবটেক্সট তৈরি করা, সেরিব্রালি ভাবা, এগুলো তো আছেই, কিন্তু যেটাকে আমরা বলি সাইকোফিজিক্যাল অ্যাক্টিং, অর্থাৎ যে সব সময় যে তোমার মেমোরি বা তোমার থটফুলনেসটা একটা চরিত্র তৈরি করে দেবে তা নয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ একটা চরিত্রকে চট করে গ্রাস্প করতে সাহায্য করে। মানে আমার মনে হয় এখন when I look back at ইতিমৃণালিনী, আমার মনে হয় যে রাদার দ্যান আমি কিভাবে উচ্চারণটা করব, কিভাবে উচ্চারণ করলে বোঝানো যাবে যে আমি একজন দক্ষিণ ভারতীয় লোক, তার থেকেও ইম্পর্টেন্ট ছিল আমি ফিজিক্যালি ক্যারেক্টারটাকে কিভাবে ধরছি। সেইটা যেদিনকে ধরতে পেরেছিলাম, মানে ওই ওয়ার্কশপটা চলতে 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 ফাইনালি প্রথম শুটিং এর দিন যখন বডি ল্যাঙ্গুয়েজটা ধরতে পেরেছিলাম, অটোমেটিক্যালি চরিত্রটা এসে গিয়েছিল। সো ইট ওয়াজ ডিফারেন্ট কাইন্ড অফ আ জার্নি। মানে ভেতর থেকে বাইরে নয়, জানো তো, বাইরে থেকে ব্যাপারটা ভেতরে এসেছিল। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। সো হ্যাঁ, তো কৌশিকদার অনেক রোল নিয়ে কথা বলার ছিল, বাট আমি নেক্সট যেই সেকশনটায় যেতে চাই সেটাতে আমি ঋতুকে অনেক সময় বলি যে ইউ আর অ্যান এনিগমা। ও সেটা সেরম ভাবে কোনোদিন কথা হয়নি বোধহয় আমাদের মধ্যে যে কেন আমি বলি। সো আমরা দুটো ছোট ক্লিপ দেখি এবং সেটা থেকেই হবে যে সেটা থেকে আই থিঙ্ক ইট উইল বি অবভিয়াস what I am meaning by when I tell her এমনিতে কথা যখন হয় বা টেক্সটে। জয়ন্ত একবার ওই ঋতুর দুটো ক্লিপ চালাও। সো বুঝতে পারছো কেন আমি এটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে একটি ছবি, আমি জানি না কতজন দেখেছে, হরনাথ চক্রবর্তী, এবং ও দেখেছিস তুই? আচ্ছা, না আমি এই ক্লিপ দুটো চুজ করার পেছনে দুটো কারণ ছিল। একটা হলো দুটোই 2000 সালের ছবি, একটা হলো উৎসব, একটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 2000 সালেই ঋতু পারমিতার একদিনও শুট করে, আনাদার অফ হার ল্যান্ডমার্ক ফিল্মস। এখন এই যে ব্যালেন্সটা আমি অ্যাটলিস্ট জানি না এরম ভাবে কেউ মেনটেন করতে পেরেছে, অ্যাটলিস্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ইউনো। এখন যদিও আমরা একটু হাসলাম অনেকই অবজ্ঞার সুরে, বাট এটা বলা উচিত যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইজ আ ম্যাসিভ সুপার ডুপার হিট ছিল সেই সময়। এবং আইরনিক্যালি পারমিতার একদিন, উৎসব, এই ছবিগুলো কিন্তু চলেনি। আমরা এখন যেগুলোকে মাস্টারপিস বলি, এই সত্যটাও কিন্তু জানা উচিত যে যদিও আমরা পারমিতার একদিন, উৎসব যেগুলো বলি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং হরনাথ চক্রবর্তী হলো ডিরেক্টর, এবং সুজিত গুহ যার সঙ্গে অনেক কাজ করেছে ঋতুপর্ণা, এবং আমরা হয়তো এই ছবিগুলোর কথা জানিও না, দেখিও নি, এবং অ্যাজ এ রেজাল্ট ওই ঋতুপর্ণাকে আমরা চিনিও না। অ্যাটলিস্ট টু বি ভেরি অনেস্ট, আমি পাকা ডিরেক্টর টাইপের ছিলাম, এগুলো দেখিনি, পরবর্তীকালে কিছু কিছু দেখেছি। সো আমার ঋতুকে প্রশ্ন যে হাউ ক্যান ইট বি পসিবল যে এখানে aesthetics is completely different, the aesthetics of director, sets, costume, acting, dialogue delivery, যদিও প্রসেনজিৎ ঋতুপর্ণাই কিন্তু দুটো ছবিতে, তার জন্য আমি উৎসবটা চুজ করলাম।
So, do you have a complete change of your mindset when you are doing a Hornath Chakraborty film as against an Aparna Sen film? How is this maintained? এবং আরেকটা হলো যে তুমি কি সাইমালটেনিয়াসলি শুট করেছিলে, মানে এটা করেই ওইটা নাকি মাঝ পথেও শুট করেছো, মানে উৎসব করতে করতে বা পারমিতার একদিন করতে করতে? পারমিতার একদিনে করণী আমি জানি, বিকজ রিনাদি আমায় বলেছিল, আমি ঋতুকে আগের থেকে না করে দিয়েছিলাম করতে পারবি, বাট টু মেনটেন দিস ব্যালেন্স ইজ রিমার্কেবল। সো তোমার কি বক্তব্য এটা নিয়ে? An interesting question. এই কোয়েশ্চেন আমি অনেকবারই ফেস করেছি, সো আই নো, বাট একটু মিসইনফর্ম তুমি বলবো, I'll beg to differ with you because পারমিতার একদিন ও খুব বক্স অফিসে সাফল্য হ্যাঁ, পেয়েছে। আমিও কিন্তু I also differ with Sumanda on this. পারমিতার একদিন was actually pretty successful. আচ্ছা, by the way, sorry, this is my little pet আগে দেখিনি। Oh, so sweet. who has come to join the call. ওর নাম নিনা। হ্যাঁ, বাট ইয়া পারমিতা কিন্তু রিলেটিভ লেভেলেও, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেই লেভেলে পয়সা করেছিল, পারমিতার একদিন সেই দেখো সেই না সেটা তো না, পারমিতার একদিন was মানে তুমি যদি বলো ওই রকম সিনেমা যদি বলো যে ডিফারেন্ট ওই ঘরানাতেই it was quite a acting was a huge commercial hit, and I always felt very strongly about it যে আমি সব সময় কিন্তু product of commercial cinema, তো সেখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ is a very much important film in my career, as other films are obviously, আর উৎসবও সেই সময় কিন্তু একটা রেজ ক্রিয়েট করেছিল, বিকজ উৎসব শুধুমাত্র সেই সময় মানে কলকাতায় না বা সারা পৃথিবীতে বিভিন্ন শহরে উৎসব দেখানো হয়েছিল, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট international journey what we did with the film. সেটা আমার এখনো মানে সেটা আমার কাছে একটা খুব বিস্ময়ের ব্যাপার, এবং অবভিয়াসলি প্রথমবার আমরা একটা ছবিকে 5টা শহরে স্ক্রিন করা হয়েছিল আমেরিকার, এবং সেটা ওয়াজ আ গ্রেট পদক্ষেপ বলে আমার মনে হয়, মানে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। সো সেটার একটা খুব বড় ইম্প্যাক্ট হয়েছিল, এবং উৎসব তোমার আরেকটা পার্ট অফ দ্য কোয়েশ্চন ওয়াজ যে সাইমালটেনিয়াসলি শুট করে। ইয়েস, তো রিনাদি অবভিয়াসলি, তো এইটা একটা সিক্রেট, এটা আজকে আমি তোমাদের সাথে আমি জানি একটা সিক্রেট, একটা যে অনেকেই জানে হয়তো, তো সেই সময় মানে আমার সমস্ত কমার্শিয়াল ডিরেক্টররা ওয়াজ সো আপসেট যে না জানি তাদের ছবিটা হবে কিনা, না জানি ছবিটা ঢুকে যাবে কিনা, মানে হরদা ওয়াজ কমপ্লিটলি টেরিফাইড আর পেট্রিফাইড হয়ে গেছিল যে শুনে যে আমি নাকি 1.5 মাস অন্য কোনো ছবি শুটিং করব না, এবং তারা মোটামুটি কাঁদতে বসেছিল এবং বলেছিল যে আমাদের কি হবে। তো আর রিনাদি তো মানে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন, আমার বাবাকে টেলিফোন করে, আর আমার বাবা সবসময় এইরকম সব বুদ্ধদেব বাবু বাবাকে চিঠি লিখেছিলেন, কারণ উত্তরা আমার করার কথা ছিল। রিনাদি আমার বাবাকে বলতেন মিস্টার সেনগুপ্ত আপনি যদি এই কথা, বাবা আমার অভিভাবক ছিল তখন, তো সেক্রেটারি কেউ ছিল না, বাবার কাছেই সব নালিশ যেত, এবং বাবাই সবার, আর বাবা যেহেতু ফিল্ম থেকে একদমই মানে বাবা কোনোদিনই চাইনি যে আমি ফিল্ম করি বা ওরকম কিছু, বাবার কোনো মানে ইচ্ছাই ছিল না, কিন্তু যখন অপর্ণা সেন বা বুদ্ধদেব দাশগুপ্ত ছবি করেছেন বাবা তো একটুখানি একটা নট দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, এনাদের নাম আমি শুনেছি, এনারা কেউ একজন আর কি। তো অবভিয়াসলি এবার তোমার মেন্টাল সেটআপের কথা বলো। হ্যাঁ, তোমার মেন্টাল সেটআপ ওটা বলছি না, এইটা একটা জাস্ট ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে নিই, তারপরে বলছি। সেটা হচ্ছে যে রাত্রির বেলা মানে সারা দিন পারমিতার একদিনের শুটিং হতো, এবং আমরা যে গানটা দেখলে এটা সারা রাত আমি শুটিং করতাম, এবং সকালবেলা রিনাদি জানে না এখনো না, ভোরবেলা উনি ঠিক আমাকে 4:30টা 5টার সময় নিতে চলে আসতেন, তো আই অলওয়েজ হ্যাভ টু মেক শিওর যে 4টের মধ্যে আমি প্যাক আপ করে বাড়ি ঢুকে যাব। তারপরে আমি মানে যখন উনি ফোন করতেন তারপরে বলতাম হ্যাঁ উঠছি আসছি, শোন এত সকাল না রোজ হচ্ছে। হ্যাঁ, আর রিনাদি আমাকে খুব আদর করে ঋতুমা বলে ডাকে, তো হ্যাঁ ঋতুমা শোন আমি কিন্তু এসে গেছি, সকালে শুটিং আছে না, ওই শর্ট গুলো নিতে হবে বুঝলি না, চল একসাথেই চলে যাবো শুটিং এ। তো এইরকমই একটা হতো রোজ। আর আমি তো তাই জন্য শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর পারমিতার একদিনটা আমি এইটা জানতাম না যে সাইমালটেনিয়াসলি শুট হয়েছে। সাইমালটেনিয়াসলি অলমোস্ট একটা পোরশন সাইমালটেনিয়াসলি শুটিং হয়েছিল, এবং আরেকটা পোরশন তো অবভিয়াসলি হতে পারছিল না। তারপরে রিনাদিকে দিয়ে আমরা গিয়ে খুব রিকোয়েস্ট করে বলেছিলাম যে এরকম একটা হরদা কি
কি ব্যাপার, এসব কি কথা? আমার তো এরকম কোনো কথা ছিল না যে অন্য ছবি শুটিং হবে আমার ছবির শুটিং এর মধ্যে, যেরকম উনি যেভাবে বলেন আর কি। যাই হোক, তো তোমার থার্ড কোয়েশ্চেনটাতে আসি যে এই ইয়েটা ব্যালেন্সটা জায়গাটা, ইয়েস ব্যালেন্সটা আমি জানি না। আমি তো মানে আমি অবভিয়াসলি আমার মানে পাওলি যেরকম বললো, আমারও কোনো ফিল্মে আসার কোনো মানে কোনো রকম ভাবে প্রিপারেশন বা ছোটবেলা থেকে আই নেভার dreamt of becoming an actor or something of that sort. So আমি I came from a very different background, আর আমিও মাস্টার্স করছিলাম, আর আমিও একদম মানে অন্য জগৎ থেকে বলতে গেলে। ফলে আমার কাছে সিনেমার বিষয়টা খুব মানে অন্যরকম ছিল। মানে সিনেমাটা হঠাৎ করেই আমার জীবনে ঘটেছিল, এবং প্রথম একটা ছোট্ট এই ফেয়ারি টেলের দিয়ে শুরু হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয়েছিল যে যখন একটা সময়ের পরে যে অবভিয়াসলি ভেতর থেকে একটা চাহিদা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, এটা বোধহয় এইটা এখন আমার ভালো লাগছে, এবং এই ক্রাফটটাকে মানে বুঝতে শিখছি, আমার ইন্টারেস্ট বাড়ছে, এবং এটাতে আমি থাকতে চাই। তো আমার সবটাই খুব ইনস্টিংক্টিভ ওয়েতে আমি কাজ করেছিলাম, মানে মানে পুরো একটা ন্যাচারাল ইনস্টিংক্টে আমি পুরো মানে আমার সবকিছু এসছি। তো ফলে সেইখানে আমি খুব ইনস্টিংক্টিভ অ্যাক্টর হিসেবেই নিজেকে বুঝি, বা স্পন্টেনিয়াস হিসেবেই আমি নিজেকে। সেটা কোনো অসুবিধে হতো না রাত্রিবেলা শ্বশুরবাড়ি বৃন্দাবনের না, আর আমাকে তো আমার যে পয়েন্ট যেটা আজও অবধি আমি যেটা করি, আমার খুব আমি হার্ড ওয়ার্ক করেছি প্রচন্ড, মানে হার্ড ওয়ার্কে বিশ্বাস, এবং সেই জায়গা থেকে হয়তো আমি প্রচন্ড পরিশ্রমী ছিলাম সেই সময়। মানে প্রচুর একটা মানে হয় না, একটা একাগ্রতা ছিল আমার ওই কাজের প্রতি। তো সেইটা বোধহয় একটা কাইন্ড অফ ড্রাইভ যেটা আমাকে নিয়ে এসেছিল। তবে হ্যাঁ, এই রকম পরিচালকদের সাথে যখন আমি কাজ করেছি, অবশ্যই তারা আমাকে মানে অনেক কিছু ইমবাইব করিয়েছে আমার ভেতরে, যে আমার অভিনয় সত্তাগুলোকে, অনেকগুলো জিনিসগুলোকে বার করে, যেটা তারা দেখতে পেয়েছিল সেটা হয়তো আমি জানতাম না, তারা সেটা আমার ভেতর থেকে ডিসকভার করতে পেরেছিল। তো ইনফ্যাক্ট পারমিতার একসময় রিয়াদি বলেও ছিলেন যে আমার দ্বারা বোধহয় এই ছবিটা আর হবে না, কারণ বলছে ঋতুকে ওই আমার তো 2-3টে ফেজ ছিল, বলছে ওকে বয়স্ক লাগছে না, এটা হবে না, ওই পরের পার্টটাতে হবে না, এইটা যদি কোনো রকমে করতে পারি। তখন সোহাগদি বলেছিলেন যে না না, এটা ঋতুকে দিয়ে আমাদের করাতে হবে, এটা হবেই না, ঋতুকে সঙ্গেই করতে। তো সেই বালিশ টালিশ নিয়ে আমি তখন আমি না আমার বিয়ে হয়েছে, না আমার সন্তান হয়েছে, না স্প্যাস্টিক একটা চাইল্ডের মা, অবভিয়াসলি মানে তো অনেক রকম কমপ্লিকেশন একটা চরিত্রের মধ্যে। তো যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয়েছিল যে এই চরিত্রগুলো আমার জীবনের মানে একটা মানে কি বলবো, এটা মানে পুরো একটা রাস্তা তৈরি করে দিয়েছিল যে সিনেমাকে ডিসকভার করার বা সিনেমা চরিত্রগুলোকে ভাববার। তো সেখানে আমার ট্রানজিশনস গুলো আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট স্পন্টেনিয়াস। আমি খুব একটা যে খুব আমাকে প্রেসার করতে হয়েছে, বাট ইয়েস, এইসব ছবিগুলো যখন আমি করেছি তখন হয়তো ওই জগৎটা আমি ভুলে যেতাম। আবার যখন আসতাম তখন I just got back into that character. So আমার কাছে এই ট্রানজিশনটা ওয়াজ quite a মানে spontaneous thing. আমি খুব একটা যে ভীষণ পীড়িত হয়ে করেছি তা নয়, বাট সেই সময়টা আমাকে এত প্রেসারের মধ্যে আমি কাজ করেছি, তো সেই সময় তখন আর ভাবনা চিন্তা কিছু করতে পারতাম না। মানে সেটে যাওয়া মানে I have to be ready with my everything, lines, আমার body language, my composure, everything I have to gather within a very short period of time because the time constraint was there. আমরা লাস্ট যে ফিল্ম ক্লিপিংটা দেখবো সেটা পরম আমাকে মেসেজ, পরম আয় সিনে আয়, পরম আমাকে মেসেজ করছে, ওর 1 ঘন্টা থাকবে, ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, টেনে হিচড়ে এসব করলাম। পরমের সঙ্গে আমার কাজ করা খুব মুশকিলের ব্যাপার, বিকজ আমার মনে আছে কঙ্কনা পরমের সঙ্গে আমরা র্যান্ডাম কিছু হাসতাম, এবং কঙ্কনা সেটা কোনো আইডিয়া থাকতো না যে কেন হাসছি, এবং ম্যাক্সিমাম হাসির কারণগুলো বলা হয়ে যাবে না কঙ্কনাকে আর কি। পরম দুর্দান্ত লাগলো ট্রেলারটা, তোমাকে একটু বলি, ভীষণ ভালো লাগলো। মানে লুক ফরওয়ার্ড। আমি এটা আগে দেখেছিলাম, আমার সেকেন্ড টাইম দেখা হলো। হ্যাঁ, আর ইনফ্যাক্ট পরমের ডেবিউ ফিল্ম কিন্তু আমি করেছিলাম, জিও কাকা। হ্যাঁ অবশ্যই, ইয়েস মনে আছে। But really very commendable, খুব সুন্দর হয়েছে ট্রেলারটা। তো একবার একটা ক্লিপ দেখবো, যেটা যেহেতু পরম পাওলি দুজনেই আছে, এটা বোধহয় 15 বছর পুরনো রাফলি, ওরা যখন শুট করে কালবেলা, 13 13 বছর পুরনো।
সো আমার আই এম শিওর যে আপনারা হ্যাঁ আই এম শিওর সকলেই লাস্ট ইয়ার বুলবুল বলে নেটফ্লিক্সের যে ছবিটা রিলিজ করে সেটা দেখেছে, এই সেম পরম আর পাউলি ছিল। আমি পাউলির কাছে আসবো। হ্যাঁ মানে we want কালবেলার মতো we want really paired মানে Sure, we want sure, paired of course. একই ছবিতে ছিল। আমি আমি পাউলির কাছে আসবো, তার আগে পরমকে একটা সিরিয়াস প্রশ্ন আছে সেটা হলো তো ফলোইং, যে এই যে ক্যারেক্টারটা কালবেলাতে এখন দেখলাম, আমার পার্সোনালি মনে হয় তোকে এতদিন জেনে যে ইট হ্যাজ সাম ফর্ম অফ সিমিলারিটি উইথ ইয়োর ক্যারেক্টার, বিকজ এটা 13 বছর আগের এবং তুই যেরকম ভাবে তোর ইউনো লাস্ট 10 ইয়ার্স আমি যতদূর তোকে চিনি আর কি এসব দেখেছি। নাও মাই কোয়েশ্চেন ইজ ভেরি স্পেসিফিক, ইজ দ্যাট তুই অনেক ব্যাপারে খুব রাজনৈতিক স্টান্স খুব ক্লিয়ারলি নিয়েছিস, মানে কৌশিক দা তো ডেফিনেটলি, কৌশিক দাকে আমরা জানি সে নন্দীগ্রাম থেকেও, বাট ইউনো রিসেন্ট কালে এবং পার্টিকুলারলি তুই বম্বেতে এখন কাজ করছিস, সব করছিস। মাই শর্ট কোয়েশ্চেন ইজ, তোর ভয় করে না? না, ইভেন ইন্ডিয়ার সিচুয়েশন এন্ড ওয়াই? দেখছিস তো সেডিশন কেস র্যান্ডম দিচ্ছে, একে ওকে জেলে পুড়ছে, সো ওয়্যার ডু ইউ গেট দিস কনভিকশন? দেখো আমি যেটুকু যদি কণা মাত্র কিছু অর্জন করে থাকতে পারি এতদিনে, সেটা যেটুকু করেছি সেটা আমার শিল্পী হিসেবে আমার ক্রাফটের প্রতি যে আমার সম্মান, আমার ইন্টেগ্রিটির জায়গা থেকে। ভয় করে না যদি জিজ্ঞেস করো, তাহলে বললে আমি যদি না বলি এক কথা, যেরকম একটু আগে বললাম বারকে, সেটা ইয়ে হবে, সেটা মিথ্যে কথা বলা হবে। হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু এটা বেছে নেওয়ার প্রশ্ন আসে একটা লেভেলে কোথাও একটা, যে আমি রাতে ঘুমোবো কি ঘুমোবো না, যেটা তোর আনন্দবাজারে একটা আর্টিকেল লিখে পড়ো, আমার সেটা খুব ক্লিয়ার আমার কাছে প্রশ্নটা, যে ঘুমোবো না ঘুমোবো না, যদি রাতে ঘুম না আসে ছিল। হ্যাঁ, সেটাই সেই জায়গা থেকে আমার রাতে ঘুম না আসাটা অনেক বেশি ভয়ের বলে মনে হয়। তো এবার সেখান থেকে কেউ বলতেই পারেন যে কাজ না করলেই বা কি করে ঘুমোবে। আমি বলবো আমি এখনো অব্দি ফরচুনেট। আমি বোকা, আমি যখন আমি কোনো রাজনৈতিক স্টান্স নিয়েছি যে কোনো সময়, যার এগেনস্টই হোক, যার পক্ষেই হোক, হোয়াটএভার, সেটা আমার মনে হয় আমার থেকে আরো অনেক বড় বড় স্টান্স পৃথিবীর ইতিহাসে, আরো আমার থেকে কিলোমিটার বড় শিল্পী সাহিত্যিকরা নিয়েছেন বিভিন্ন সময়, এবং নিয়েও তারা নিজেদের মতো করে সার্ভাইভ করেছেন। এটা আমি একটা রাজনৈতিক স্টান্স নিলাম এরকম আমার মনে হয় না। আমার মনে হয় এটা আমি যে একজন শিল্পী, ওই তোমার আর আমার একটা আলোচনা প্রায়শই হয়েছে, যেটা আর্টিস্ট উইথ এন ই, ইটস নট অ্যান আর্টিস্ট অ্যাজ ইন the one who paints, but artist as an consummate artist who deals and flows from one form of art to the other. সেই আর্টিস্ট হিসেবে এটা আমার প্র্যাকটিসের অঙ্গ, এটা আমার প্র্যাকটিস, এটা আমার, আমি যে সাহিত্য, আমি যে ইতিহাস পড়েছি, আমি যে ইতিহাস, শিল্পের যে ইতিহাস আমি জানি, সেই শিল্পের ইতিহাসে বিভিন্ন যুগে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, মানে আমি যাদের মানে পিপল আই লুক আপ টু, তারা এই জিনিসটা করেছেন, কাজে এটা আমার প্র্যাকটিসের অঙ্গ বলে আমার মনে হয়। সেইখান থেকে এটা কোয়েশ্চেন অফ চয়েস, যে আমি কোনটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করব। আর আমি এটা ভয় টয় অনেক পেরিয়ে টেরিয়ে ফাইনালি আমি দেখেছি যে আমি কোথাও একটা এই স্টান্স নেওয়াটাতে নিলে পরে একটা নিজের মতো করে, সেটা কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে হতে হবে এমন কিছু নয়, কিন্তু কিছু জিনিসের বিরুদ্ধে স্টান্স নিলে পরে আমার ঘুমটা বেটার আসে। ভেরি নাইসলি পুট, ভেরি নাইস। সো পাউলি, এইবার আমি কালবেলার এটা সূত্রে যাই, তুমি এবং পরম দুজনকে দেখেছি যে ইউ অল আর স্ট্র্যাডলিং বোথ বাংলা ছবির সিনারিও এন্ড হিন্দিতে এখন তো ওয়েব সিরিজে। ইনফ্যাক্ট তোমাকে আমি বললাম বোধহয় তোমার Z5 এর যে ডিরেক্টর অবিনাশ দাস, তার সঙ্গে আমার দেখা হলো একটা পার্টিতে বম্বেতে, ভীষণ প্রশংসা করলো তোমার এই সিরিজ, একটা ওনার সঙ্গে একটা ফিল্ম করেছো বোধহয় তুমি Z5 এ, রাত বাকি হ্যায়। দ্যাটস সো এই যে মেইনটেইন করা উইথ দ্য ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ, এন্ড তোমরা দুজনেই বাংলা ছবিতেও ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল এখন প্লে করছো, সো ডু ইউ ফাইন্ড দিস ডিফিকাল্ট? এবং একটা প্রশ্ন ছিল একজনের অডিয়েন্স থেকে, কৌশিকের বোধহয়, যে হাউ কমফোর্টেবল আর ইউ ইন দ্য ল্যাঙ্গুয়েজ, বিকজ তুমি তো
বাংলা তোমার মাতৃভাষা, বাট হিন্দিতে যখন করছো আর ইউ 100% কনফিডেন্ট, এবং সেটা কি অ্যাক্টিং এ কোনো প্রভাব ফেলে? খুব ভালো প্রশ্ন করলে সুমনদা, থ্যাংক ইউ। দেখো, বাংলা বা হিন্দি মানে আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট ল্যাঙ্গুয়েজ শুডেন্ট বি আ ব্যারিয়ার, ইউনো। কারণ বাংলা ছবি থেকে আমার খুব শুরু হয়েছে, কারণ বাংলা আমার মাতৃভাষা, আমি এখানে জন্মেছি, আমার টলিউডে আমার কাজ শুরু, সো সেটা খুব অর্গানিক্যালি ন্যাচারালি যেরকম হচ্ছিল। তার সঙ্গে আমার বম্বের যখন আমি প্রথম 2012-13 সময় হিস্টোরি করতে যাই, সেখান থেকে একটা যাত্রা শুরু হয় অন অ্যান্ড অফ। সো তারপরে তো ওয়েব প্ল্যাটফর্ম শুরু হলো এখানে। ইনফ্যাক্ট আমার প্রথম ওয়েবের কাজ হচ্ছে কালি, যেটা পরম প্রডিউস করেছে প্রডিউসার। হ্যাঁ, সো তো ওয়েবের ব্যাপারটা তো আমি অনেক বছর ধরে, 4-5 বছর ধরে দেখছি। একটা ইচ্ছাও ছিল, কারণ ওয়েবের কন্টেন্ট গুলো এমন অন্যরকম হয়, একটা মানে ট্রেডিশনাল ফিল্ম মেকিং এ যেরকম কন্টেন্ট হয়, ওয়েব প্ল্যাটফর্মে কন্টেন্ট গুলো আবার অন্যরকম হয়। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার ওই খিদেটা কোথাও একটা জন্মেছিল, মানে বিভিন্ন রকম কাজ দেখে আর কি চারদিকে ওয়েব প্ল্যাটফর্মে। সো সেখান থেকে ওই জার্নিটা শুরু। এবার ল্যাঙ্গুয়েজের কথা যদি আসো, সত্যি কথা বলতে যে হ্যাঁ, আমি বলবো না যে হিন্দি বলতে গেলে, কারণ আমাদের একটা ভোকাবুলারির প্রবলেম হয়, মানে অনেক শব্দ হয়তো আমাদের হুট করে মাথায় আসে মেইন না। প্রবলেমটা হয় জেন্ডারে। হ্যাঁ, কি কা অফকোর্স, মানে সেটা আছেই, কিন্তু কিছু ওটাই মেইন। শব্দ আছে, মানে কিছু শব্দ আছে যেরকম মানে হয় না, আমাদের ইম্প্রোভাইজেশন করতে গেলে আমরা বাংলাতে যেটা আমি করতে পারবো, হুট করে আমার হিন্দিতে করতে গেলে হয়তো ওই শব্দটা হয়তো মাথায় এলো না, মানে তার এই একটা। বিষয়ে আমার একটা কথা আছে, পাওলি হয়ে গেলে আমি বলবো। আমি পাওলি বলে নি তো। সো ওই সমস্যাটা প্রথম হতো, বাট আস্তে আস্তে আমি বলবো যে সেই বিষয়টাকে একটু রপ্ত করার চেষ্টা করেছি, কিছু পড়ে, নিউজ পেপার্স পড়ে, হিন্দিতে কথা বলে। আর একটা যেটা আমি বলি, আমার স্কুলে আমার থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তো আমার হিন্দি ভাষী বন্ধু প্রচুর আছে। তো তাদের সঙ্গে আমার কথা বলতে বলতে আমার কোথাও একটা মনে হয় আমার অ্যাকসেন্টে কোনো অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ মানে ওই লিঙ্গে একটা প্রবলেম মাঝে মধ্যে দেখা যায়। সেটা চেষ্টা করছি আর কি। আমি বলছিলাম যে ফার্স্টলি এই যে লিঙ্গ বা জেন্ডারের যে ব্যাপারটা, এটা আসলে শুধু কি কা না, এটা তো ব্যাপারটা লজিকটা খুব মানে টুইস্টেড আর কি। হ্যাঁ, যে মানে কোন মানে আমার আমি যাই হই, যে লিঙ্গেরই মানুষ হই না কেন, যেটা আমার বলছি সেই জিনিসটার জন্য আমার লিঙ্গটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে মেরা গাড়ি না মেরি গাড়ি। হ্যাঁ, ঠিক আছে। তবে এরকম আরো অজস্র উদাহরণ আছে। নাও দ্য থিং ইজ, আমি যে কটা হিন্দি কাজ আমি করেছি, সেই কাহানি থেকে ইয়ে অব্দি দিব্যি চলছিল ব্যাপারটা। এবার কি হয়েছে, রামপ্রসাদ কি তেরবি বড় ছবি আমি করতে গিয়ে, যেটা এখন প্রচুর লোক দেখছেন নেটফ্লিক্সে, এসএসটি ছবিটি মুক্তিও পেয়েছে। ইনফ্যাক্ট তোমার ছবির যারা প্রডিউসার, সেই একই প্রডিউসারের, তাদেরই তৈরি করা ছবি। তো সেটাতে আমি এতদিন অব্দি মোটামুটি দেখে নিয়ে একটু নিজের মতো রপ্ত করে, আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখো, এরকম ভাবে চলছিল। এবার এইখানে গিয়ে পড়েছি আমি একটা জায়গায়, যেটা হচ্ছে যেখানে আমার আশপাশে যারা আছেন তারা হচ্ছেন ঠেঠ নর্থ ইন্ডিয়ান, এবং পুরোটাই ভীষণভাবে ইম্প্রোভাইজেশনের উপর চলছে। বিনয় পাঠক, বিক্রান্ত মাসে, মনোজ পাওয়া অ্যান্ড দ্য হোল গ্যাং জিং ব্যাং। সেখানে একমাত্র কঙ্কনার আমি হচ্ছি বাঙালি। কঙ্কনা একদিন রাত্রিবেলা, কঙ্কনার আমার একটা দৃশ্য ছিল, তো সেটা করতে করতে আমাকে এসে বলছে আলাদা করে, what do these guys think, they are French or what? তো এটার জন্য তো এবার ব্যাপারটা হচ্ছে, ওইটা করতে গিয়ে আমি দেখলাম বস আমার না ফিউজ উড়ে যাচ্ছে, কেন এখানে তো যে যা খুশি করে যাচ্ছে। হ্যাঁ, বিকজ ওটা সবাই একই নাটকের দলের, নাসির সাহেব নিজে আছে তো, মানে একই নাটকের দলের কম বেশি। সো they are so comfortable with each other and with the language that they're just going on rambling, and the director Simaji is also allowing that. আমি তো বস কিছু, মানে আমি তো বলতে গিয়ে আটকে যাচ্ছি, কারণ আমার তো মাথায় আছে জেন্ডারটা গোলাবো আমি, and live sound, thing sound. So তাই সেই জন্য what I did was, ওইটা বসে মানে ভালো শিক্ষা ছিল। we shot that film in 2018 December, and তারপর এই 2019-20 দিয়ে আমি মানে আমি বাংলা ভাষাটা অত্যন্ত সুন্দর বলি এবং অত্যন্ত গর্বিত, মানে বাংলা ভাষাটা নিয়ে আর কি, এবং তার ইতিহাস নিয়ে। আমি শুধু তার পাশাপাশি যেটা করেছিলাম সেটা হচ্ছে হিন্দির জেন্ডারের যে লজিকটা, সেটা একটুখানি বোঝার চেষ্টা করেছিলাম, সো দ্যাট যেটা হলো ইভেন্চুয়ালি, আমি যে এই লাস্টে নেটফ্লিক্স সিরিজটা শুট করলাম ফর অ্যাবাউট 70 days, সেইটাতে
গুরু আমায় কেউ আটকে রাখতে পারেনি আর কি মানে জাস্ট আমি পুরো লজিকটা মাথায় বসিয়ে নিয়ে গেছিলাম আর কি টু দি এক্সটেন্ট যে সবাই শেষ কালে বলেছে যে বস মানে আপনার হিন্দি তো মানে দারুণ হয় না কি বলছো ওকে ভেরি নাইস সো আমরা একবার আমার আরেকটা জিনিস আমি ছোট্ট অ্যাড করি যেহেতু কেমিস্ট্রির কথা বলা উঠেছিল কেমিস্ট্রি তো অনেক কিছু মুখস্থ করতে হতো সেটা কোথাও একটা মনে হয় যখন আমি হিন্দি কাজ করতে যাই সেইটা আমাকে খুব হেল্প করেছে সত্যি হেল্প করেছে আমার মনে হয় এডুকেশনটা সেই সময় দাঁড়িয়ে যেটা করেছিলাম তো আমি জানতাম না কি হবে না হবে এখন বাট সেটা সামহাউ ইট হেল্পড ইয়া সো আমি আমাদের টাইমের খুব একটা কঠোর চাপাচাপি চলে আসছে পরম I guess you can leave now thank you very much once again thanks to all of you for organizing this had a lovely chat আর খুব ভালো লাগলো যারা যারা এসেছেন দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ and সুমন দা শান্ত দা যারা যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও আর পাউলি ঋতুদি সবার সঙ্গে দেখা হলে ভালো লাগলো বাবানদার সঙ্গে আমার দেখা হয়েছে বা হয় মাঝে মধ্যে অফকোর্স আবার দেখা হয়ে ভালো লাগলো দেখা হবে আবার ফিজিক্যালিও দেখা হবে একদিনের মধ্যে হোপফুলি টাটা থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই সো এখানে যেহেতু অনেক নাটকের আছে দুটো প্রশ্ন আছে কৌশিকদার জন্য আমার খুব পার্টিনেন্ট মনে হয়েছে সৌভিক ফ্রম শিকাগো এবং শ্যামল বাবু শ্যামল রায় ফ্রম সান ফ্রান্সিসকো বে এরিয়া সৌভিক তুমি একটু যদি বলো কৌশিকদাকে খুব সংক্ষিপ্ত আমাদের টাইমের খুব একটা টানাপোড়েন শুরু হয়েছে আর তারপরে শ্যামল রায় কৌশিকদা আমার প্রশ্নটা হচ্ছে যে নর্থ আমেরিকা যে নাটকের দলগুলো ছিল যারা নাটক করতাম আমরা তারা তো এই কোভিড এরায় মানে সৃষ্টির উন্মাদনা তো থাকে তো তারা এখন আস্তে আস্তে শর্ট ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করছে সান ফ্রান্সিসকো বিভিন্ন দলের সাথে আমরা সেগুলো করেছি মানে নাটকের যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে সেগুলোতে অনলাইন প্লেজ শর্ট ফিল্ম উই আর এন্টারিং দ্যাট ডোমেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা থিয়েটার করতো তারা যে এই ডোমেনে আসছে তাদের জন্য তোমার কি অ্যাডভাইস হবে মানে হোয়াট উড বি ইওর অ্যাডভাইস আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যদি আমরা একটা কোশ্চেনই রাখি বিকজ তোমার সেকেন্ড কোশ্চেনটা শ্যামল রায়ের সঙ্গে সরি সৌভিক ওকে নো প্রবলেম that is perfectly fine so I wanted to know what is মানে তোমার অ্যাডভাইস কি হবে তুমি সেকেন্ড কোশ্চেনটা শুনে নাও কৌশিকদা ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং শ্যামল বাবু আপনি যদি একটু বলেন হ্যালো কৌশিক বাবু ওয়েলকাম বে এরিয়ার সাথে তো আপনার সম্পর্ক অনেক অনেক ডিপ মানে সুতরাং অনেকবার এসেছেন অনেকবার মানে থিয়েটার ওয়ার্কশপ করেছেন তো এটাই থিয়েটার সম্পর্কে প্রশ্ন আর কি তো যখন প্যান্ডেমিক হলো 2020 সালে এখানকার অনেক প্রফেশনাল থিয়েটার এবং অ্যামেচার গ্রুপরাও মানে এই জুমটাকে মিডিয়ামটাকে ইউজ করে নাটক করতে শুরু করলো মানে ইনফ্যাক্ট সংসার আর বাদ মিলে লাইভ প্লে করেছি আমরা অনলাইন ওরা বসে আমরা সান ফ্রান্সিসকোতে বসে আমরা নাটক করেছি আর কি তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই নিয়ে এই যে একটা অন্য থিয়েটার আস্তে আস্তে এক্সপেরিমেন্ট শুরু হলো বাংলা থিয়েটারের গ্রুপ থেকে কিন্তু কলকাতা থিয়েটার গ্রুপ সেরকম কিছু আমি দেখিনি এখন ব্যাপার হচ্ছে এটা কেন এবং সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আমরা তো ইউজ করে কি বাংলার থিয়েটারকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি অথবা বিভিন্ন প্রান্তের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে আমরা একসাথে বসে একটা নাটক করতে পারি কিনা থ্যাংক ইউ আসলে পারি না মানে দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে হয় না কারণ প্রত্যেকটা আর্ট ফর্মের একটা নিজস্ব স্ট্রাকচার আছে নিজস্ব কতগুলো দাবি দেওয়া আছে এমার্জেন্সি সিচুয়েশনে যদি কেউ শর্ট ফিল্ম বানাতে যান যেটা সৌভিক বলছিলেন তারা একটা অল্টারনেটিভ মাধ্যম বেছে নিয়ে শর্ট ফিল্ম করছেন বা থিয়েটারটাকে ভিডিও করছেন বা আপনারা যেটা বললেন যে অনলাইন দুটো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মিলে কিন্তু ওটা থিয়েটার হচ্ছে না মানে ওটা একটা কমপ্লিটলি অল্টারনেটিভ একটা জার্নি হচ্ছে উইচ ইজ গুড উইচ ইজ এক্সপেরিমেন্টাল যেটা আপনারা করে যেতেই পারেন কিন্তু ওটা থিয়েটার হচ্ছে না আর যাই হোক না কেন ফলে থিয়েটার হবার জন্য ইউ নিড দ্য অডিয়েন্স ইন ফ্রন্ট অফ ইউ কারণ একটা সিনেমা কিংবা একটা টেলিভিশন সিরিয়াল কিংবা একটা ওটিটিতে আমরা ওইভাবেই পুরো কাজটা হয় যেখানে আমরা জানি যে আমি দর্শককে দেখতে পাবো না কিন্তু থিয়েটারের সব থেকে মানে অন্যতম প্রধান অংশ হচ্ছে দর্শক তাদের সঙ্গে অভিনয় করতে করতে একটা অদ্ভুত আদান প্রদান তৈরি হয় লাইভ পারফরমেন্সের ওটাই মজা
তো লাইভ পারফরমেন্সের ওটা মজা ওইটাই যদি চলে যায় তাহলে হয় না, যে কারণে প্রথম ওয়েভের পর যখন কলকাতায় সিনেমা হল খুললো এবং থিয়েটার খুললো, ইউ নো what was the difference? ডিফারেন্সটা হচ্ছে যে বাংলা সিনেমা দেখতে একটা লোকও যায়নি, কিন্তু থিয়েটার হাউসফুল হয়েছে আমাদের। এবং এই যে পরম আশঙ্কা প্রকাশ করে গেল যে সেকেন্ড ওয়েভের পরে হল খুললে কত মানুষ আসবে, আমি কিন্তু খুব গ্যারেন্টি দিয়ে বলছি থিয়েটারে লোক আসবে, সিনেমায় আসাটা চান্স কম, কারণ ওটিটি প্ল্যাটফর্মটা এসে গেছে। কিন্তু থিয়েটারটা মানুষ জানে যে ওটা না গেলে দেখতে পাবো না, সুতরাং যেটুকু দর্শক এসে হলে আসবেন সেটুকু কিন্তু থিয়েটার দেখতেই আসবেন। এবং থিয়েটার দেখতে আসার অন্যতম প্রধান কারণটা হচ্ছে যে ওটার স্বাভাবিক যে আদান প্রদানটা, ওইটা না থাকলে থিয়েটার হয় না। তোমার থিয়েটার দেখতে সবসময় আসবে মানুষ। না 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 না, অনেকের থিয়েটার অনেকের থিয়েটার দেখতে, যেখানে তোমার থিয়েটার না দেখলে না গো, তাদের এটা আমাদের থিয়েটার, এটা আমাদের থিয়েটার না। আই এম টকিং অ্যাবাউট তোমার কথাই বলছি, বিকজ তুমি থিয়েটারকে যে জায়গায় নিয়ে গেছো বা থিয়েটারের উপলব্ধিকে যে জায়গায় নিয়ে গেছো, মানুষের মধ্যে থিয়েটারকে তুমি যেভাবে বিস্তার করেছো, সেইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে সেটা সেটা একটা মানে অনেক সেটা তুমি দেখেছো আমার নাটক প্রথম থেকে, আমি জানি। হ্যাঁ, তোমার নাটকের সাথে আমি দেখেছি, তো ফলে ইট ইজ देयर লস। সেটা ইটস ভেরি নাইস অফ ইউ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই থিয়েটার আর্ট ফর্মটার একটা অসুবিধে বা সুবিধে। মানে ধরো পাউলি বলছিল না, বা তুমিও বলছিলে যে উৎসব একই সঙ্গে 5টা হলে রিলিজ করেছিল আমেরিকাতে, কোনো থিয়েটারের ক্ষেত্রে সেটা করা যায় না। এটা হচ্ছে থিয়েটারের ডিসঅ্যাডভান্টেজ। মানে একটা ছবি 20টা হলে রিলিজ করতে পারে, 50টা হলে রিলিজ করতে পারে, থিয়েটার হয় না। আবার উল্টো দিকে থিয়েটারের অ্যাডভান্টেজ হচ্ছে এইটা যে দর্শক জানে যে ছোট স্ক্রিনে বা ছোট পর্দায় বসে থিয়েটার এনজয় করা যায় না, ওটার জন্য হলে আমাকে যেতেই হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই তোমার অ্যানালিসিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই থিয়েটার আর নাটকের এতে। থ্যাংক ইউ শ্যামল বাবু এন্ড সৌভিক ফর আমাকে এবার একটু এক্সিট আমাদের এবার শেষ করা। এবং তুমি যাওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করতে চাই ঋতুকে। আমি we will end the program with a few requests. সেটা হলো ঋতুকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যে ও আহারে বলে একটা ছবিতে রবীন্দ্রনাথের একটা কবিতা, যেটা পরাণ বাবু, ঋতু আর অন্য যে অ্যাক্টররা বলে, সেইটা ঋতু প্লিজ, যদি ইট ইজ আ ওয়ান্ডারফুল এন্ডিং নোট ফর আ প্রোগ্রাম লাইক দিস। So we will end this program with এই ঋতুর এই আহারের রেসিটেশনটা, আর একটা লাস্ট আবদার আছে পাউলিকে, সো সেটা আমি ক্রমশ প্রকাশ পরে বলছি। ঋতু, একবার তুমি বের করো। কি তুমি চাও আমি ওটা? হ্যাঁ প্লিজ, তুমি যদি একটু পড়ো আর কি। আমি পড়বো? হ্যাঁ, আমাকে একটু দেখে পড়তে হবে। আচ্ছা পাউলি, কোয়েশ্চেনটা করে নাও তুমি, আমি ততক্ষণে কবিতাটা বার করে নিচ্ছি। ওকে, তাহলে পাউলির যেটা একটা অপ্রত্যাশিত রিকোয়েস্ট করি, সেটা হলো যে যেহেতু আমরা দেখলাম কালবেলাতে সুন্দর গান গাইলো, পাউলি দুটো লাইন যদি প্লিজ গাও। তুমি না করবে মানে, এবং পাউলি খুব ভালো গান করে, আমি জানি। এবং কালকে ওর মার সঙ্গে কথা হচ্ছিল জুমে, ওর মা বললো যে প্র্যাকটিস করে না, খুব আক্ষেপ করলো আমার কাছে। তাই জন্য আমি জুলফিকার ছবির আউটডোরে ওর গান শুনেছিলাম। So please, Pauli, it's a wonderful ending note to our program. আচ্ছা, চেষ্টা করছি। Yeah. আমি গাইলে ইউজুয়ালি রবি ঠাকুরের গানই গাই, তাই আমি রবি ঠাকুরের গানই শুনেছি। তাই হবে, শুনলে ওটাই হবে, কারণ আর অন্য কারোর গান গাওয়ার দৃষ্টতা করতে পারছি না। যেটুকু আসলে মার কাছে ছোটবেলা থেকে, মা যেহেতু গান তাই ছোটবেলা থেকে শুনে শুনে যেটুকু আমার মেমোরিতে যা আছে। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙ্গিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো।
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্ব ভুবন ছেয়েছে। খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। क्या बात, थैंक यू सो मच। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দুটো লাইনে হয়ে গেছে। ঋতু, এবার সবাইকে জানিয়ে রাখি, we will after this we will end this program, এই and যেটা বললাম আর কি, it's a wonderful note to end it also। এবং অফ কেন্দ্রিককে এই সুযোগে খুব অনেক ধন্যবাদ জানাই, শান্তকে এবং ওর সমস্ত সঙ্গী সাথীদের, সমস্ত বন্ধু বান্ধবদের, মানে কত বছর থেকে ওরা সাপোর্ট করে আসছে আমাদের থিয়েটারকে, সমস্ত মানুষদের। সো হ্যাটস অফ টু অফ কেন্দ্রিক and all the others, Bart from California, absolutely সবাই যারা যারা আজকে যুক্ত হয়েছে, সবাই একত্র হয়ে যে এটা করলো। and hopefully আমার প্রথমবার অফ কেন্দ্রিকের একটা কোনো অনুষ্ঠানে আমার প্রথম আসা, আর আমি ধন্যবাদ দেব সুমনদা অবশ্যই তোমাকে, আর শান্তদাকে যার সঙ্গে এতদিন ধরে কথাবার্তা হচ্ছিল কি হবে না হবে। কারণ আমরা সত্যি কথা বলতে কোভিড এর কথা তো প্রথম দিকে আলোচনা হচ্ছিল, আফটার অল তো ওইটাই উদ্দেশ্য আমাদের আজকে এখানে একত্রিত হওয়ার, যে আমরা যদি একটু মানুষের পাশে দাঁড়াতে পারি, যারা যারা মানে অ্যাফেক্টেড, তারা বেঙ্গল থেকে যাদের এমন এমন অসুবিধার মধ্যে তারা পড়েছেন। আর আমি আমার একটা দুটো কথা জাস্ট বলতে চাই, সেটা হলো আমি ইউজুয়ালি, আমাকে যারা চেনে তারা জানে যে আমার ফোন 11টা 11:30 বাজলে রাতে সাইলেন্ট হয়ে যায়। মানে এটা আমার অনেক বহু বছরের প্র্যাকটিস, কারণ তারপর ওটা আমার জোন আর কি, তারপর আই এম নট অ্যাভেলেবল। খুব এমার্জেন্সি হলে আমার আরেকটা নাম্বার আছে, সেখানে তারা যোগাযোগ করে। বাট গত কয়েক মাস, স্পেশালি আমি বলবো লাস্ট ডিসেম্বর থেকে, মানে আমি আমার দাদুকে হারিয়েছি কোভিডে, তারপর থেকে আমার যেটা মনে হলো, একটা ইচ্ছা, মানে ফোনটাকে আমি অনই রাখতাম, কারণ কখন কে ফোন করবে, কার কি প্রয়োজন, হয়তো একটা সংগঠিত ভাবে আমি বিষয়টাকে এগোতে পারিনি, মানে সেরকম একটা পরিকল্পনা সবসময় মাথায় থাকে যে হাউ ক্যান আই হেল্প সামওয়ান এলস, মানে সিন্স আই এম আ প্রিভিলেজড ওয়ান, মানে আমার মনে হয় যারা যারা সেই পজিশনে আছে সাহায্য করার মতো, তাদের এগিয়ে আসা উচিত। আর আমি এটুকু রিকোয়েস্ট করবো, যারা যারা এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা প্লিজ এগিয়ে আসুন, সাপোর্ট করুন, ডোনেট করুন, যাতে আমরা যাদের জন্য এই প্রোগ্রামটা করা, তাদের কাছে যেন যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যেন পৌঁছতে পারি। দ্যাটস অল। সো ওইটাই আমি রিকোয়েস্ট করবো। হ্যাঁ ঋতু, একদমই তাই। আমি সেটাই বলতে চাই, পাওলি সেটা বললো, এবং আমরা সবাই অফ কেন্দ্রিকের এই অনুষ্ঠানে এসে খুব আনন্দ পেলাম। সুমন, থ্যাংক ইউ। শান্তদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কারণ এখানে বসে বসেই চেষ্টা করছি যাতে ছোটখাটো ভাবে যদি আমার কোনো কন্ট্রিবিউশন থাকে যে কোনো বিষয়, এবং আমি স্পেশাল বাচ্চাদের জন্য কাজ করি, এবং কোভিড এর সময় বিভিন্ন আমরা কমিউনিটি কিচেন করেছি এবং চেষ্টা করছি বিভিন্ন কোভিড পেশেন্টকে খাবার পৌঁছে দেওয়ার। তারপরে আমরা আরো কিছু কাজ করছি সেক্স ওয়ার্কারদের সাথেও, এই মানে বিভিন্ন পরিস্থিতি। আমাদের এই ঝড়ের পরেও চেষ্টা করেছি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, আমারও নিজের একটা এনজিও আছে, সেখান থেকেও কাজ করছি। তো ফলে আমাদের সবার এই ছোট্ট ছোট্ট মানে বিন্দুতেই সিন্ধু তৈরি হয় বলে আমার মনে হয়, এবং আমরা সবাই এই উদ্যোগটা যে আমরা নিতে পেরেছি এবং এই কাজটার মধ্যে আসতে পেরেছি, এটা খুব সুন্দর লাগছে। এবং চেষ্টা করব যে আপনারাও সবাই চেষ্টা করুন যাতে কিছু না কিছু ভালো করতে পারি আমরা। উই আর অ্যাকচুয়ালি ইন আ প্রিভিলেজড পজিশন, যেখান থেকে অনেক খারাপ আছে মানুষ, যেখানে আমরা কিছুই করতে পারছি না। এই কবিতাটা এইটা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল যে এটা খুব একটা স্ট্রং কবিতা এই সময় দাঁড়িয়ে থেকে, এবং আমার ছবিতেও ব্যবহার করা হয়েছে এটা। কবিতাটার নাম হচ্ছে হতভাগ্যের গান। এটা হচ্ছে: কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নয়কো তারা কৃতদাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস।
মোরা সুখের স্ফীত বুকের ছায়ায় তলে নাহি চড়ি, আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি। ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য, ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ। হাস্যমুখী অদৃষ্টেরে করব মোরা পরিহাস। লুকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি। আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়ার নিত্য খোলা, থাকবে তুমি থাকবো আমি সমান ভাবে 12 মাস। হাস্যমুখী অদৃষ্টেরে করব মোরা পরিহাস। ভেরি নাইস। সো Thank you. এই বলে যেটা বললাম এরপরে আর কিছু বলা শোভা পায় না এত সুন্দর একটা কবিতার পরে। ঋতু, পাওলি, কৌশিক দা, থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ সো মাচ। জুলাই মাসে আসছি, সবার সঙ্গে আড্ডা হবে কলকাতায় বসে, সেই আশাতেই আছি। এবং থ্যাংক ইউ अगेन। আপনারা ডোনেট করতে চাইলে এখনো করতে পারেন সাইটে গিয়ে। সো you know, good night everyone in India and সবার সঙ্গে দেখা হবে। সবার সঙ্গে দেখা হবে শিওর। গুড নাইট, টাটা টাটা, ভালো থেকো ঋতুদি, তুইও বাবার সঙ্গে দেখা হবে একই শহরে আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।